আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবাই? ভালো আছেন তো সবাই নাকি? ভালো থাকার কথা। কিছুটা আমার মনে হয় একটু কষ্ট থাকতেও পারেন, এই যে একটু টেনশন কাজ করা। সামনে একটা মহাযজ্ঞ, তাই না? বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মানেই তো একটা মহাযজ্ঞ। সো একটু প্রেশার তো নিতেই হবে। আমার মনে হয় আসলে যেটা মূল কথা হচ্ছে কি, বিশ্ববিদ্যালয়ে একজন স্টুডেন্ট যে বিশ্ববিদ্যালয়ে যায়, সাধারণত বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে অর্থাৎ এই পরিশ্রমটা, অর্থাৎ এই যে আপনাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আপনি যে একটা পরিশ্রম করেন, এই পরিশ্রমটাই হচ্ছে এক প্রকার আপনাকে অনেকটা আলাদা করে দেয়। ওকে, এখানেই হচ্ছে আপনার ভিত্তি বা আপনার যত ধরনের বেসিকে দুর্বলতা থাকে সবটা কিন্তু এখানে কী হয়ে যায়, আপনার স্ট্রং হয়ে যায়। ঠিক আছে, অনেকেই আছেন দেখি, আমি একটু দেখি কারা কারা আছেন। এমডি অর্ণব দেওয়ানজি, হ্যাঁ হ্যাঁ, সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। আমি আছি আলহামদুলিল্লাহ। আপনারা তো সবাই আশা করি ভালো আছেন। আমরা ক্লাসে চলে যাই। হ্যাঁ, আপনার যেহেতু অনলাইন ক্লাস, আমার মানে বেশি অ্যাটেনশন হয়তো আপনারা রাখতে পারেন না। এর আগের ক্লাসটা প্রায় অলমোস্ট 2 ঘন্টা তো প্লাস হয়ে গেছিলো মনে হয়। তো আজকে একটু দেখি তাড়াতাড়ি শেষ করব। আজকে আপনাদের রেগুলার ক্লাসটা আজকে যদিও বা সবার জন্য উন্মুক্ত আছে, নেক্সট থেকে হয়তো সেটা থাকবে না। লেকচার 1-এ আমরা কী কী টপিক পাই? লেকচার ওয়ানে ধ্বনি বর্ণ নিয়ে আলোচনা থাকে, যেটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মোটামুটি সব বিশ্ববিদ্যালয়ে এখান থেকে প্রশ্ন থাকে ধ্বনি বর্ণ থেকে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে কি, এখানে শর্ট সিলেবাসের বাইরে আপনার সাহিত্যগুলো শর্ট সিলেবাসের বাইরে ভিটেস থেকে একটা বিষয় আপনাদেরকে দেওয়া হয়, সেটা হচ্ছে কি সাহিত্য অংশগুলো সাধারণত আপনারা রেকর্ডেড ক্লাস পাবেন, মানে লাইভ ক্লাসের মধ্যে আলোচনা করা হয়। কিন্তু কথা হচ্ছে আসলে সাহিত্য তো বুঝেনি আমি, হয়তো যে কয়েকটা ফ্রি ক্লাস বা এমনিতে আপনার বেসিক ক্লাস নিয়েছিলাম, ফাউন্ডেশন ক্লাস যে কয়েকটা নিয়েছিলাম, সেখানে সাহিত্যের প্রশ্নগুলোর কনসেপ্টগুলো আপনাকে দেখিয়েছিলাম। সো সাহিত্যের প্রশ্নগুলো আসলে তো কঠিন হয় না, সিম্পল প্রশ্ন হয়, সহজ হয়। সো অনেকটা আপনি পারবেন। তারপরেও যেহেতু মূল ফোকাসটা আমাদের বাংলা ব্যাকরণকে নিয়ে কেন্দ্র করে, সেক্ষেত্রে আমরা ক্লাসে এটা একটু বেশি ফোকাস করাই। বাকিগুলোর কিন্তু আপনারা কি পাবেন, ক্লাস পাবেন, রেকর্ড ক্লাস করা আছে। যেমন হচ্ছে আমি যদি এখন বিভীষণের প্রতি মেঘনাদ পড়াতে চাই, শুধু এই অংশটা পড়াতে তো 2 ঘন্টার বেশি সময় দরকার, তাই না? তো সেক্ষেত্রে এটার বিষয়গুলো, এই অংশগুলো রেকর্ড ক্লাস করা আছে, যখন তখন বা যখন মন চায় আপনারা একটু রেকর্ড ক্লাসগুলো করে নিতে পারেন। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি আজকে। ওকে, অনেকেই দেখা যাচ্ছে এবং প্রথম থেকে যারা ছিলেন অনেকেই আছেন। ঠিক আছে, ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, খাতা কলম নিয়ে বসেন। যাদের লেকচার আছে লেকচারটা একটু দেখতে পারেন। আমি ওভারঅল একটু আলোচনা করব, তারপরে হচ্ছে কিছু প্রশ্ন প্র্যাকটিস করাবো। ঠিক আছে, শুরু থেকে আসি। আজকের লেকচার 1টা কিন্তু একটু হিস্ট্রিক্যাল, অনেকটা কিছু বিষয় আছে বোঝার মতো, আর কিছু বিষয় আছে একটু হিস্ট্রিক্যাল বিষয়। আমাদের শুরুতে, একেবারে শুরুর দিকে বাংলা ভাষার উৎপত্তির বিষয়টা, অর্থাৎ আমরা আজকে বাঙালি হিসাবে কেন বাংলায় কথা বলছি, মানে আমরা বাঙালি জাতি, ঠিক আছে, ওই যে বঙ্গ থেকে তো আসছে আমরা, মানে আমাদের ভাষাটা কেন বাংলা হলো। ধরেন আমাদের ভাষা যদি বাংলা না হয়ে অন্য কোনো ভাষা হতো, তাহলে আমার মনে একটু আমরা ভালো থাকতাম নাকি না, মানে আমাদের ভাষা নিয়ে আমরা অবশ্যই গর্ব করা উচিত। আচ্ছা, তাহলে এই যে আজকে আমরা কেন বাংলা ভাষায় কথা বলছি বা কেন আমরা বাংলা পাচ্ছি, এটার পিছনে কারণ কি, এটা যদি হিস্ট্রিক্যাল বিষয়গুলো যদি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি আমি পড়াতে চাই, অনেক সময়ের দরকার। সো পরীক্ষায় যেহেতু আপনার এত কিছু দরকার নয়, এই অংশ থেকে বা হিস্ট্রিক্যাল বিষয়গুলো থেকে সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে প্রশ্ন হয় না। এখান থেকে প্রশ্ন হয় হচ্ছে কি, যেখানে মানবিকের ইউনিট আছে, মানে বি ইউনিট একই সাথে ডিউ ডিউ বি, হ্যাঁ, আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিডি, আর ইউতে যেখানে মানবিক আছে এবং যেখানে কি আছে আপনাদের সি ইউনিট আছে, অর্থাৎ এই ইউনিট যেটা আছে সব জায়গায় মোটামুটি লাগে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণত সি ইউনিটে এই হিস্ট্রিক্যাল বিষয়গুলো থেকে প্রশ্ন থাকে না, মানবিকে থাকে। এটা আমি বোঝাতে চাচ্ছি, মানে এমন না যে আপনি স্কিপ করবেন, কারণ আপনি যদি শুধু এমন না যে কমার্সের পরীক্ষা দিচ্ছেন বা সি ইউনিটে পরীক্ষা দিচ্ছেন, আপনি তো অন্যান্য জায়গায় পরীক্ষা দিতে পারেন। আচ্ছা, তাহলে ইন্দো ইউরোপে আমরা শুরু থেকে যাই। এই বাংলা ভাষার একেবারে শুরুর ধাপ, এখানে অনেকগুলো ধাপ আছে, প্রত্যেকটা ধাপ আসলে দরকার হয় না, পরীক্ষায় যেটুকু আসে বা আসার মতো, বা আপনি যেটুকু বুঝতে পারেন, সিম্পলি যেটুকু বোঝা যায়, আমি সেটুকু এখানে রেখেছি। বাংলা ভাষার একেবারে যদি আদি অংশ বলা হয়, সেটাই হচ্ছে ইন্দো ইউরোপীয়। তাহলে এই অংশগুলো কোত্থেকে আসলো আসলে, ইন্দো ইউরোপীয়টা কি? এটা হচ্ছে বাংলা ভাষার আদি গোষ্ঠী বলা হয়। আমাদের ভাষার
এটা হচ্ছে আদি গোষ্ঠী। এখন প্রশ্ন হচ্ছে কি, এই নামটা কে দিয়েছেন? আদি গোষ্ঠী যে নামটা সেটা কে দিয়েছেন? আফরিন সুলতান। আচ্ছা, আমার মনে হয় একসাথে আমি দেখবো, কারো কোনো প্রশ্ন থাকলে ওয়েবসাইটে থাকবে বলছেন। হ্যাঁ, ওয়েবসাইটে থাকবে, ওয়েবসাইটের উন্নতিকরণের কিছু কাজ হচ্ছে, আমি যেটুকু জানি আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। দেয়া আছে, আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে সবই পাবেন, সবই দেওয়া থাকবে। ওকে, একটু খেয়াল করেন তাহলে। একেবারে আদি গোষ্ঠী, শুরুর গোষ্ঠী, ইন্দো ইউরোপীয়, এই অংশটা আসলে কি? আমি ধরেন আমাদের জাতিগোষ্ঠীর দিকে, ভাষার জাতিগোষ্ঠীর দিকে একেবারে শুরুর অংশ হচ্ছে এটা। এখন প্রশ্ন হচ্ছে কি, এই ইন্দো ইউরোপের নামটা কারা দিল? এটা একটা ভাষাবিদরাই, তারাই নাম দিয়েছেন। যখন একটা সময় সভ্যতার বিকাশের পরে পরে এখানে পৃথিবীর বা ইন্দো ইউরোপীয় অর্থাৎ এশিয়া এবং ইউরোপিয়ান মহাদেশের মধ্যে এই জায়গাতে একটু জাতিগতভাবে উন্নত জাতি ছিলেন আর্য জাতি। তারাই ইরানের ইউরাল পর্বতের আশেপাশে তারা বসবাস করত। তারা যখন এক জায়গায় একই সাথে আশেপাশেই বসবাস করত, তখন যে নামটা সেটাই হচ্ছে এক প্রকার ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয়, যতীন সরকারের বইয়ে কিন্তু এভাবে ব্যাখ্যাটা দেওয়া আছে, ইন্দো ইউরোপীয়। ওকে, এই ইন্দো ইউরোপীয় অর্থাৎ যে জাতিগোষ্ঠীর কথা বললাম, তারা যখন আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে যায়, তার অনেকটা যাযাবর জাতি ছিল, তারা যখন ছড়িয়ে ছিটিয়ে যায়, কেউ ইউরোপের দিকে চলে যায়, কেউ এশিয়ার দিকে চলে আসে, এই বিভিন্ন দিকে তারা চলে যায়। এখন ধরেন বিভিন্ন দিকে চলে যায়, আমার তো সব দরকার না, আমার দরকার হচ্ছে বাংলা ভাষার ঠিক উৎপত্তির কোন অংশটা। যারা অনেকটা ইউরোপের দিকে চলে যায়, তাদের যে ভাষাগোষ্ঠী, সেখান থেকে যে ভাষার উৎপত্তি সেটাই হচ্ছে ক্যান্তম। সো ইউরোপিয়ান যে ভাষাগুলো, অনেকগুলো ভাষা হচ্ছে কোত্থেকে, এই যে ইন্দো ইউরোপের যে অংশ বা যে জাতিগোষ্ঠী কোথায় ইউরোপের দিকে চলে যায় সেখান থেকে। তাহলে এই ইউরোপিয়ান ভাষার যে অংশটা, এগুলো হচ্ছে ইউরোপিয়ান ভাষা, এটা আমাদের দরকার নাই। তারপরে এটুকু মাথায় রাখবেন, ইন্দো ইউরোপীয় হচ্ছে একটা অংশ ক্যান্তম, এক প্রকার ইউরোপিয়ান ভাষার উৎপত্তির মেন অংশটাকে ক্যান্তম বলা হয়। আর যে জাতিগোষ্ঠী এশিয়ান বা ইন্দুর দিকে চলে এসেছিলেন, সেই অংশটাকে শতম বলা হয়। সেখান থেকে যারা স্পেসিফিকলি ভারতীয় উপমহাদেশে ছিলেন, তাদেরকে আমরা আর্য জাতি বলি, সবই আর্য জাতি। এই আর্য জাতিটাই হচ্ছে এক প্রকার প্রাচীন ভারতীয় আর্য জাতি। এই আর্যটা আসলে কি? একটা জাতিগোষ্ঠীর নাম। আর্য হচ্ছে জাতিগোষ্ঠী, আর্য হচ্ছে একটি জাতিগোষ্ঠী। ওকে, ছোট ছোট কনসেপ্টগুলোকে মাথায় রাখবেন। আর্য একটা জাতিগোষ্ঠী। তাহলে এই জাতিগোষ্ঠীর মধ্যে যারা, এই জাতিগোষ্ঠী যে ভারতে এসেছিলেন, ভারতীয় উপমহাদেশে এসেছিলেন, তারা অনেকটা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। অনেকটা না, তারাই ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। ওকে, সে কারণে ভারত মহাদেশে একটু হিন্দু বেশি, হিন্দু ধর্মাবলম্বী। তাদের ধর্মীয় গ্রন্থ আমরা জানি বেদ, এই বেদের ভাষাই ছিল বৈদিক ভাষা। আলটিমেটলি তাদের ভাষার এখানে অনেকগুলো ধাপ আছে, আমি এত ধাপের দিকে যাচ্ছি না, আমাদের যেটুকু দরকার সেটুকু যাচ্ছি। ওকে, মানে আপনার জাস্ট বোঝার জন্য। আমাকে যেহেতু এই অংশটার উপর হয়তো আমি 15 মিনিটের 10 মিনিটের বেশি সময় দিতে পারবো না, না হলে তো লেকচার শেষ করা সম্ভব না, আর আপনাদেরও তো ওই ধৈর্য শক্তি থাকার কথা না আসলে। হ্যাঁ, আচ্ছা, বৈদিক কি? বৈদিক হচ্ছে একটা ভাষা। কাদের ভাষা? আর্য জাতিদের ভাষা। ওকে, তাহলে এই ভাষাটা কিছুটা কি ছিল? অনিয়ন্ত্রিত ছিল, নিয়ন্ত্রণের মধ্যে ছিল না। ভাষার কিন্তু একটা নিয়ন্ত্রণ থাকে। এই নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা হয় কিসের মাধ্যমে? ব্যাকরণ গ্রন্থের মাধ্যমে। যেমন ধরুন আমরা ইংলিশে কথা বলি বা বাংলায় কথা বলি, আমরা কিন্তু অনেক কিছু মেনটেন করে কথা বলতে হয়। হয়তো আমরা বাংলার ক্ষেত্রে সেটুকু মেনটেন করি না, বা করি না, মানে আমরা বুঝি না আর কি। কারণ আমরা এটা যেহেতু আমাদের মাতৃভাষা, আমরা জেনারেলি একেবারে ছোটো থেকে শিখে আসছি বিদায় আমরা থ্রুলি কথা বলতে পারি। মানে কথা বললেই আমাদের মোটামুটি কী হয়ে যায়, ব্যাকরণটা এখানে মিলে যায়। যখন আমি ইংরেজিতে কথা বলবো, তাহলে আমাকে অনেকটা ভেবে চিন্তে কথা বলতে হয়, সাবজেক্টের বিষয়ে, ভার্বের বিষয়ে, হ্যাঁ, সব কিছু মেনটেন করে আমাকে কথা বলতে হয়। এই ভাষাটা একটু নিয়ন্ত্রণের মধ্যে ছিল না। এক বছর ধরে কিন্তু হচ্ছে, এমন না যে এটা 1 বছর হয়ে যাচ্ছে। এই যে পরিবর্তনগুলো, এগুলো ক্রমান্বয়ে হচ্ছিল, হ্যাঁ, কয়েক শত বছর বিষয়গুলো কিন্তু। আচ্ছা, এই সংস্কৃত ভাষাটা ভারতীয় উপমহাদেশে পুরো অংশ জুড়েই ছিল, তাই না? পুরো অংশ জুড়ে ছিল। এই যে ভাষায় যখন তারা মুখে কথা বলতো, তখন তো বিভিন্ন অঞ্চলের ভাষা বিভিন্ন রকম হয়ে যায়। মানে মূল ভাষা হচ্ছে সংস্কৃত ভাষা। যখন উদাহরণস্বরূপ যদি বলি, আমরা ধরেন বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলি, কিন্তু আমাদের যখন আঞ্চলিক ভাষার চিন্তা করি, তাহলে দেখেন বাংলা ভাষার মধ্যে আমরা কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম কথা বলি, তাই না? ঠিক বাংলার মধ্যে তাহলে যে আঞ্চলিক ভাষা আছে, অনেক আঞ্চলিক ভাষা আছে আমাদের। হচ্ছে আমরা রংপুরের দিকে একরকম পাচ্ছি, নোয়াখালীর দিকে একরকম পাচ্ছি, সিলেটে একরকম পাচ্ছি, চট্টগ্রামে একরকম পাচ্ছি, তাই না? তাহলে এই যে আঞ্চলিকগতভাবে ভিন্ন ভিন্ন, কিন্তু আমাদের রুট ভাষা হচ্ছে কিন্তু বাংলা, এই তো। ঠিক সংস্কৃত ভাষাটা যখন হচ্ছে কি ছিল, এই যে ভারতীয় উপমহাদেশে ছিল, তখনকার সময় মানুষের যে মুখের ভাষা, সংস্কৃত ভাষার যেটা আঞ্চলিক ভাষা বলা হয়, সেটাই হচ্ছে এক প্রকার প্রাকৃত। এই প্রাকৃত কি, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। প্রাকৃত কি? প্রাকৃত হচ্ছে এক প্রকার আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা,
মানে জনগণের মুখের ভাষা, এটাই হচ্ছে প্রাকৃত। এই প্রাকৃত তাহলে আঞ্চলিক ভাষা মানে কোন ভাষার আঞ্চলিক ভাষা? এটা হচ্ছে সংস্কৃত ভাষা। হ্যাঁ, এটুকু মনে রাখেন। তাহলে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে এক প্রকার সরাসরি সংস্কৃত থেকে নয়, মানুষের মুখের ভাষা থেকে, অঞ্চল ভিত্তিক যে ভাষা আছে সেখান থেকে বাংলার উৎপত্তি। এবার তাহলে কোন অঞ্চলে মানুষের মুখের ভাষা থেকে বাংলার উৎপত্তি, এটা নিয়ে দ্বিমত আছে। মাগধী প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত। আমরা জানি এই যে মগধ একটা অঞ্চল বা রাজ্যের নাম, গৌড় একটা অঞ্চল বা রাজ্যের নাম, তাই তো? তাহলে এই যে গৌড়ী প্রাকৃতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলে থাকেন বাংলার উৎপত্তি গৌড়ীয় প্রাকৃতি থেকে, আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি বলে থাকেন বাংলার উৎপত্তি হচ্ছে কোত্থেকে? মাগধী প্রাকৃতি থেকে, অর্থাৎ মগধের অঞ্চলের মানুষের যে মুখের ভাষা সেখান থেকে বাংলার উৎপত্তি। আর শহীদুল্লাহর মতে গৌড়ীয় যে রাজ্যটা ছিল একটা সময়, সেখানকার মানুষের যে মুখের ভাষা সেখান থেকে বাংলার উৎপত্তি। তাহলে এইটুকু একটু মাথায় রাখবেন, এই মাগধী প্রাকৃতি থেকে বাংলার উৎপত্তি, সে তথ্যটা কে দিয়েছেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আর গৌড়ীয় প্রাকৃতিক কে দিয়েছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমি শুধু নামটাই লিখছি, বাকিটা আশা করি আপনারা জানেন, এদের নাম যেহেতু, আর বাকিটা আপনারা নিজেরা লিখে রাখতে পারবেন। ওকে, কি ঠিক আছে। ওকে, তারপরে আসেন মাগধী প্রাকৃত, গৌড়ী প্রাকৃত গেল। তাহলে প্রাকৃত মানে কি যে বুঝলাম আমরা? আঞ্চলিক ভাষা। তাহলে গৌড়ীয় প্রাকৃত মানে কি বললাম? তাহলে এই যে এখানে একটা বিষয় আছে, তাহলে আমরা দুজনের মত পাচ্ছি, এখন এগুলো পাশাপাশি অঞ্চল ছিল এক সময়। মাগধী প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত পাশাপাশি অঞ্চল ছিল। বাংলার উৎপত্তি ঠিক কোথায় থেকে? এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গৌড়ীয় প্রাকৃত বিভিন্ন ব্যাকরণবিদ এই যে গৌড়ীয় প্রাকৃত এই অংশটাকে কি করেছেন? প্রায়োরিটি দিয়েছেন। তাহলে পরীক্ষায় যদি দুটো অপশনই একসাথে থাকে, বাংলার উৎপত্তি থেকে, গৌড়ীয় প্রাকৃত থেকে, মাগধী প্রাকৃত থেকে, তখন কিন্তু আপনি কি অ্যান্সার করবেন? এই গৌড়ীয় প্রাকৃতে অ্যান্সার করবেন, এটাকে আপনাকে অ্যান্সার করতে হবে। এবার ধরেন বঙ্গ কামরূপীটাকে, এর পরের স্টেপ বা পরের ধাপটাকে বলা হয় বঙ্গ কামরূপী। এই বঙ্গ এটা একটি জনপদের নাম, কামরূপী এটা আরেকটা জনপদের নাম। এই জনপদগুলোকে, বঙ্গ মানে তো আমরা চিনি মাঝখানে, বাংলাদেশের ঠিক মাঝামাঝি যে জায়গাগুলো আছে, ঢাকা থেকে বরিশাল সোজাসুজি যে অংশগুলো, এই অংশগুলো হচ্ছে বঙ্গ জনপদ। এই কামরূপী মানে হচ্ছে বাংলাদেশের এক প্রকার রংপুরের কিছু অংশ কিন্তু কামরূপীতে পড়েছে, রংপুর, তারপরে হচ্ছে বিহার, হ্যাঁ, তারপরে হচ্ছে উড়িষ্যা, অহমিয়া, এই যে অংশগুলো আছে এগুলোই হচ্ছে এক প্রকার কামরূপী অংশের মধ্যে পড়েছে। অর্থাৎ এই গৌড়ের কি তো অংশ ছিল এগুলোই। তাহলে বঙ্গ এবং বঙ্গ কামরূপী এই যে গৌড় রাজ্যের যে এই অংশটা, এগুলো কিন্তু বারবার বলছে, এগুলো কিন্তু একদিনে তৈরি হয় না, এগুলো কিন্তু ক্রমান্বয়ে তৈরি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, লালকে দেখা যাচ্ছে না? আমি তো ঠিক আছে বাংলা হোয়াইট দিয়ে লিখছি এরপর থেকে। আচ্ছা ঠিক আছে, দেখেন একটু খেয়াল করেন। তাহলে এই যে পরিবর্তনগুলো, ভাষার যে পরিবর্তনগুলো একদিনই কিন্তু হয় নাই। হ্যাঁ, এখানে ক্রমান্বয়ে হচ্ছিল। আঞ্চলিকতার বিষয়গুলো দেখেন, এখন ধরেন ভাষার যে একটি অবস্থা, আপনাকে যদি আমি 300 বছর আগের ভাষার শোনাই, এখন আপনার কাছে মনে হবে না এটা কি বাংলা ভাষা কিনা। ভাষা কিন্তু পরিবর্তন হয়, আমরা সেটা জানি। ওকে, তাহলে বাংলার উৎপত্তি হচ্ছে ঠিক বঙ্গ কামরূপী থেকে, অর্থাৎ এই যে গৌড়ীয় রাজ্যের যে প্রদেশ ছিল বঙ্গ এবং কামরূপী, সেখান থেকে বাংলার উৎপত্তি। বাংলা একই সাথে এই দুটো ভাষার উৎপত্তি, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে কি অসমীয়া। অসমীয়া। তাহলে আমরা কি পাচ্ছি দেখেন, আলটিমেটলি বাংলার উৎপত্তি হচ্ছে কোথা থেকে? বঙ্গ কামরূপীতে। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কেন ভাগ করা হচ্ছে? এগুলো আরো একটু স্পেসিফিক করে ফেলা হয়। যেমন ধরেন শুধু চট্টগ্রামের ল্যাঙ্গুয়েজটার দিকে থাকান না, আপনি যদি চট্টগ্রামের ল্যাঙ্গুয়েজটা দেখেন, আপনি চট্টগ্রাম থেকে সীতাকুণ্ডের পাশ থেকে শুরু করে আপনার ধরেন টেকনাফ, ফুকিয়া পর্যন্ত সবাই তো চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে, কিন্তু সবার টুন কিন্তু একই নয়। আঞ্চলিক ভাষায় কথা বলেন ঠিক আছে, সবার কিন্তু একই রকম টোন নয়। আপনি ধরেন রাউজানের দিকে থাকান, এখানে একরকম কথা বলে, একটু পার্থক্য হয়ে যায়। চট্টগ্রামের যারা লোকাল তারা একরকম কথা বলে, কিছুটা পার্থক্য আছে। মানে এমন না যে ধরেন যারা চট্টগ্রামের একেবারে অরিজিনাল লোকাল তাদের যে আঞ্চলিক ভাষা সেটার সাথে যারা উকিয়া ট্যাগ নাম আছে তাদের ভাষা কিন্তু এক, সেটা না, একটু পার্থক্য হয়ে যায় কিন্তু। তাহলে আঞ্চলিক ভাষার মধ্যে পার্থক্য হচ্ছে। ঠিক এখানকার অংশটা হচ্ছে কি, গৌড়তে একটা রাজ্য ছিল, এখানকার কোন অংশটাকে ঠিক বাংলার উৎপত্তি, যখন আরেকটা স্পেসিফিক করা হয় সেটাই হচ্ছে এখানে বঙ্গ কামরূপী এই প্রদেশগুলো থেকে। তাহলে বাংলার উৎপত্তি হচ্ছে কোথা থেকে? যদি পরীক্ষায় থাকে আপনাকে সবসময় নিচ থেকে উপরের দিকে যেতে হবে। কিরকম দেখেন, আমি ধরেন একটা প্রশ্ন দেখাই, মানে বলি বাংলার উৎপত্তি কোথা থেকে, অপশনে ধরেন বঙ্গ কামরূপী আসলো, অপশনে গৌড়ীয় প্রাকৃত আসলো, অপশনে মাগধী প্রাকৃত আসলো, অপশনে সংস্কৃত আসলো। তাহলে আপনাকে অ্যান্সার করতে হবে বঙ্গ কামরূপী, কারণ আপনি বংশ চেয়েছেন, তাই না? মানে আপনার অরিজিন একেবারে হচ্ছে কি আপনার কাছের বংশ কি, আপনি যখন আপনার বংশের যখন পরম্পরার কথা বলবেন তাহলে সবার আগে আপনার বাবার কথা বলবেন, তারপরে আপনার দাদা, তারপরে আপনার দাদার দাদা, এভাবেই তো যাবেন।
তাহলে যখন আপনার বাংলার উৎপত্তির কথা বলা হবে সবার আগে যদি এই অংশটা থাকে সেটাকে অ্যান্সার করতে হবে, যদি এরপরে এটি না থাকে, যদি গড়ীয় প্রাকৃত থাকে তখন সেটা অ্যান্সার করতে হবে, তারপরে যদি না থাকে, এটাও যদি না থাকে তখন সংস্কৃত থাকে, তখন সেটা অ্যান্সার করতে হবে, সবগুলো অ্যান্সার। কিন্তু আপনাকে সব থেকে কাছের অপশন যেটা সেটাকেই নিতে হবে। ওকে, আশা করি এগুলো হিস্ট্রিক্যাল বিষয়, একটু পরে নিলে পারবেন। আমি জাস্ট শুধু কনসেপ্টটা বুঝিয়ে নিলাম। এখানে একটা বিষয় হচ্ছে কি, আপনার যেটা ঝামেলা হয় পরীক্ষা আসলে সেটা হচ্ছে কি, আমি একটা দুটো প্রশ্ন দেখাবো তারপরে হয়তো ধরতে পারবেন। এই বাংলার সাথে অসমীয়া, অসমীয়া মানে হচ্ছে কি আসাম যে প্রদেশ, আমাদের পার্শ্ববর্তী যে প্রদেশটা আছে আসাম, সেখানকার ভাষাটাও কিন্তু বাংলার একই গোত্র থেকে উৎপত্তি, মানে দুটো হচ্ছে একবার বলতে পারেন এ দুটোর বাবা একজন। ওকে, তার মানে তাদের মধ্যে সম্পর্কটা আমরা ভাই ভাই সম্পর্ক বা ভাই বোনের সম্পর্ক বলতে পারি, তাই না? কিন্তু দেখেন এবার এখানে যখন আপনি তাকাবেন, এখানে যখন তাকাবেন একটু খেয়াল করেন তো, বাংলার সাথে তাদের সম্পর্ক কি ভাই বোনের সম্পর্ক তো নয়, তার মানে কিসের নিকটাত্মের সম্পর্ক আছে, এদের সাথে নিকটাত্মের সম্পর্ক আছে। ওকে, তাহলে বিষয়টা আশা করি অনেকটা ধরতে পারছেন। এখানে কয়েকটি শব্দ একটু দেখেন, এবার কয়েকটি শব্দ মানে তারপরে আমি কয়েকটা প্র্যাকটিসে যাব, তাহলে আরেকটু ক্লিয়ার হবে এই বিষয়গুলোকে, সংস্কৃত বা প্রাকৃত বিষয়গুলোকে। যেমন ধরেন আপনি ভ্রাতা শব্দটা, এই ভ্রাতা শব্দটাই হচ্ছে সরাসরি সংস্কৃত শব্দ। তাহলে এটার যখন আপনি ভাই শব্দটা বলছেন, এই ভাই শব্দটাই হচ্ছে আপনি এখন বাংলা হিসেবে ব্যবহার করছেন, এই কথাগুলোই আর কি। অর্থাৎ এই শব্দটার উৎপত্তি কোথা থেকে, যে সংস্কৃত থেকে। তাহলে মাঝখানে বিবর্তন হচ্ছে, যেমন ধরেন মাতৃ শব্দটা, মাতৃ শব্দটা আমরা মাতৃ শব্দটা মাঝখানে বিবর্তন কি কি হলো, সংস্কৃত শব্দ, তার বিবর্তন হচ্ছে এক, তারা এরপরে মাতা শব্দটা বলতো, তারপরে সেখান থেকে আঞ্চলিক ভাষা তারা মা বলতো, সেখান থেকে এখন আমরা কি বলি, মা বলি। তার মানে এই যে বর্তমানে যে বাংলা শব্দ আমরা মা শব্দটা ব্যবহার করছি, এটা সরাসরি মাতৃ থেকে পাচ্ছি না, এই যে মাঝখানে একটা কি হচ্ছে, বিবর্তন হচ্ছে। এই বিবর্তনগুলোই হচ্ছে এক প্রকার প্রাকৃতের অংশ। এই বিবর্তনগুলোই, এগুলোই হচ্ছে এক প্রকার তারা কি বলতো, মুখে কথা বলতো, মুখে তারা কথা বলার সময় এই কথাগুলোই বলতাম, যেগুলোর কি আছে না। মানে পরীক্ষায় আসলে পরীক্ষায় দরকার হবে কি আপনার মূল বিষয়টা দরকার প্রাকৃতের কনসেপ্টটা, কারণ প্রত্যেকটা শব্দের প্রাকৃত হয়তো আমরাও জানি না, ব্যাকরণবিদরাও জানে না, কারণ যেহেতু আঞ্চলিক বিষয় ছিল, আঞ্চলিক শব্দগুলো সবগুলো লিপিবদ্ধ নয়, কিন্তু এই অংশগুলো আছে। ওকে, এই যে পরিবর্তনগুলো, এই যে বিবর্তনগুলো, এই মাঝখানের এই অংশগুলোই হচ্ছে, এখান থেকে দেখেন আপনি মা শব্দটা যে পাচ্ছেন এই পরিবর্তনের মাধ্যমেই তো পাচ্ছেন। এই যে দেখেন তো মাতা বলছেন, এরপরে মা বলছেন, আর একটু সহজ হয়ে গেল, তার মানে শেষে আমরা আটা বাদ দিয়ে এখন কি বলে ফেলে, মা শব্দটা বলে ফেলে। এই যে পরিবর্তনের হাওয়া, এটাই হচ্ছে এক প্রকার এই অংশের অংশ। এখানে ইন্দো ইউরোপের সাথে একটু মিলাইনি, সব শব্দের হয়তো আমরা মিল পাই না। একজন ব্যাকরণবিদের তিনি কিছু বিষয় ছিল, দেখেন তো খেয়াল করেন, ইন্দো ইউরোপের ক্ষেত্রে যে বলছিলাম যে বাংলার সাথে তাহলে ইউরোপিয়ান ভাষার একই তো গোষ্ঠী থেকে উৎপত্তি। দেখেন এই যে বাংলার একেবারে আদি গোষ্ঠী যেখান থেকে উৎপত্তি, ঠিক ইউরোপিয়ান ভাষাগুলোতে সেখান থেকে উৎপত্তি। আমরা অনেকটা কিছু টোন দেখলে বুঝতে পারি। যেমন ধরেন এখানে আমি যদি দেখাই, এই যে ধরেন আমরা মাতৃ শব্দটা বলছিলাম, এটাকে সরাসরি রুট শব্দ কে ছিল, ম্যাটার, আমরা ম্যাটারনিটি বলি না, সেখান থেকে দেখেন তো একটা মিল পাচ্ছেন কিনা, সাউন্ডের মিল পাচ্ছেন কিনা। সেখান থেকে তো আমরা এখন মা বলি, আর এই ম্যাটার শব্দ থেকে আমরা কি বলি, মাদার শব্দটা বলি। আশা করি খুঁজে পাচ্ছেন কিনা। দেখেন এই যে বিষয়গুলো, এই যে একটা মিল কিন্তু আছে ধ্বনিগত, এগুলো কেন আছে, ম্যাক্সিমাম শব্দের মধ্যে কেন মিল থাকে, কারণ হচ্ছে আমাদের রুট এক জায়গা থেকে বিদায়। ওকে, আপনি দেখেন পিতৃ শব্দটাও কিন্তু এইভাবে খুঁজে পেতে পারেন। পিতৃ শব্দটা কিন্তু এই যে দেখেন প্যাটার শব্দ থেকে উৎপত্তি, সেখান থেকে এখন আমরা কি বলি, পিতা, আর এখানে ইংলিশে কি বলা হয়, ফাদার। তাহলে দেখেন তো একটা মিল পাইছেন কিনা, আশা করি ধরতে পারছেন। এই মিলগুলো কেন হচ্ছে, মূলত ওই যে আমাদের অরিজিনের কারণেই হচ্ছে। আমি যদি আরেকটা শব্দ বলি, ওই যে ভ্রাতা শব্দটা একটা দেখিয়েছিলাম, ভ্রাতা, এই ভ্রাতা শব্দটা ইংলিশের একেবারে উৎপত্তি হচ্ছে কি ব্রুডার থেকে উৎপত্তি। দেখেন তো ব্রুডার ভ্রাতার মিল আছে কিনা, সেখান থেকে আমরা এখন বলি ভাই, আর আমরা ইংলিশে কি বলি, ব্রাদার। আশা করি বুঝতে পারছেন। ওকে, তার মানে এই যে মিলগুলো, ওকে আমার মনে হয় কিছুটা বোঝা গেল। ওকে, এখানে কারো কোনো প্রশ্ন তো থাকার কথা নয়। কিরে আপনারা তো ঝগড়া করতেছেন দেখি, হ্যাঁ জোহেরা ফারিহা, ঠিক আছে, এটুকু তো আশা করি বুঝতে পারছেন। অসমিয়াটা কোন ভাষা, ওই যে আসামের ভাষা। কারো কোনো প্রশ্ন আছে কিনা আমি দেখি, এরপর আমি কয়েকটা প্রশ্নের দিকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার, আবদুল্লাহ রিয়াদ, রেড কালার আমি ইউজ করবো না। আদিম চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা একটু পরে দেখে নেন, হ্যাঁ এখন যদি আমি পুরোটা আবার করাই হয়তো অন্যদের একটু বোরিং লাগবে। সঞ্জয় প্লিজ, হ্যাঁ
একটু, হ্যাঁ, আমি যদি শুরু থেকে আমি একবার কিন্তু অলরেডি রিভিউ করেছি, আরেকবার যদি করি তাহলে বাকিরা আমার মনে হয় একটু বোর ফিল করবে। ঠিক আছে, নেট ডিস্টার্ব কোথায়? নেট ডিস্টার্ব কি আপনাদের নাকি এখানের? এখানের তো ওর কথা না। ওকে স্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাই ঠিক আছে, আপনারা যখন যেহেতু বলছেন আমি আরেকবার তাহলে করি, যেহেতু আমাদের শেষ করতে হবে, আপনাদের আসলে ক্লাস লেন্থি হলে আপনাদের সমস্যা, কারণ এটা তো হিস্ট্রিক্যাল বিষয়, আমাকে ছাড়াও অনেকটা ধরতে পারবেন, কিন্তু কিছু বিষয় আছে আসলে আমাকে দরকার হবে, হ্যাঁ, সেখানে হয়তো আমাকে যেতে হবে। আমি তারপরে আপনারা যেহেতু রিকোয়েস্ট করছেন আমি আরেকবার যাই। ইন্দো ইউরোপে বলছিলাম হচ্ছে কি আমাদের সভ্যতার বিকাশের সাথে যে জাতিগোষ্ঠীটা একটু উন্নত ছিল, তাদের যে ভাষা গোষ্ঠী, তাদের একত্র করে নামটা দেওয়া হয়েছে ইন্দো ইউরোপে। এটা দেওয়া দিয়েছেন কারা? পরবর্তী যে পণ্ডিত যারা আছেন ব্যাকরণবিদ, তারাই কিন্তু এই নামটা দিয়েছেন। তো এখানে তারা একসাথে যখন ছিল, তারা ওখানে ইন্দো ইউরোপীয়, তারা যখন ছড়িয়ে ছিটিয়ে যায়, কেউ ইউরোপে চলে যায়, কেউ ইন্দুর দিকে বা এশিয়ার দিকে চলে আসে। এই যে দুটো অংশ, ইউরোপের দিকে যারা গিয়ে তারা ক্যান্তম, এখানে যারা এসেছিলেন এশিয়ার এই অংশের মধ্যে মাঝামাঝি অংশে, তারাই হচ্ছে শতম। সো এখানে কিন্তু আরও অনেক হিস্ট্রি আছে, আমার দরকার নাই, আমাদের দরকার শুধু বাংলার সাথে রিলেট করা। তো বাংলার সাথে রিলেট করতে গেলে যেটা দরকার, আমাদের এখানে যারা এসেছিলেন, ভারতীয় উপমহাদেশে যারা এসেছিলেন, তারা হচ্ছে কি হিন্দু ধর্মাবলম্বী আর্য জাতির এসেছিলেন, তাদের ভাষা বৈদিক ভাষা ছিল। এই বৈদিক ভাষার অনেকগুলো পর্যায়ে আছে, দরকার নাই। এই বৈদিক ভাষাটা হচ্ছে অনিয়ন্ত্রিত ছিল, যেটা অনিয়ন্ত্রিত মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা যায় না এমন, অর্থাৎ এটা হচ্ছে অনেকটা নিয়মের মধ্যে ছিল না। মানে আমরা কোনটার পরে কোনটা কথা বলি একটা বিষয় আছে না, একটা সিকোয়েন্স মেনটেন করে কথা বলি, কিন্তু মানে আমরা বাংলায় কথা বলার সময় সাবজেক্ট আগে রাখি, তাই না? এইভাবে একটা বিষয় থাকে, কোনটা কি কোথায় থাকবে একটু বিষয় থাকে। সো এই বিষয়গুলো, হ্যাঁ, এই ভাষার মধ্যে এই নিয়মগুলো ছিল না। এই নিয়মটাকে, এই ভাষাটাকে সংস্কার করে যে ভাষাটা পাওয়া হয়, সেটাই হচ্ছে সংস্কৃত ভাষা। এই কাজটা করেছিলেন কে? এই কাজটা করেছিলেন পানিনি নামের যে ব্যক্তি, আমার মনে হয় এটা অনেকেই চেনেন বা নামটা শুনেছেন, পানিনি। এই পানিনি মূলত ভাষা তো আর নিজে চেঞ্জ হচ্ছে না, তাই না? কেউ না কেউ তো করেছেন। তো এই সংস্কার করার পেছনে অনেকে কি ছিলেন, অবদান ছিল, তার মধ্যে বেশি অবদান ছিল কার? পানিনি। ওকে, তিনি মূলত এই ভাষাটাকে সংস্কার করে একটা রূপ দাঁড় করিয়েছিলেন, স্ট্যান্ডার্ড একটা রূপে নিয়ে এসেছিলেন। সেই ভাষার নাম দিয়েছেন সংস্কৃত ভাষা। তাহলে কাজটি কে করেছেন? পানিনি করেছিলেন। ওকে, এই সংস্কৃত ভাষা ভারতীয় মহাদেশ টোটাল জায়গা জুড়ে ছিল। এই ভাষার যেটা আঞ্চলিক ভাষা, মানে পুরো ভারত মহাদেশে সংস্কৃত ভাষা ছিল, তাহলে অঞ্চল ভেদে বিভিন্ন ভাষা ছিল। এই বিভিন্ন ভাষার যে অংশ, সেটাই হচ্ছে প্রাকৃত। মানে সংস্কৃত ভাষার আঞ্চলিক অংশের নামটাই ছিল প্রাকৃত। তাহলে বাংলার উৎপত্তি বলা হচ্ছে সরাসরি মুখের ভাষা থেকে, আঞ্চলিক ভাষা থেকে। তাহলে বাংলার উৎপত্তি কোন অঞ্চলের মানুষের মুখের ভাষা থেকে, সেটা নিয়ে দ্বিমত আছে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেন মগধের অঞ্চলের মানুষের যে মুখের ভাষা, সেখান থেকে। শহীদুল্লাহ বলেন গৌড়ীয় প্রাকৃত, গৌড় রাজ্যের যে মানুষের মুখের ভাষা, সেখান থেকে বাংলার উৎপত্তি। ওকে, এই যে একটা রাজ্য ছিল, তাহলে আরেকটু যখন স্পেসিফিক করা হয়, তাহলে এই রাজ্যের কোন অংশের মানুষের মুখের ভাষা থেকে বাংলার উৎপত্তি আরও যখন স্পেসিফিক করা হয়, তখন বলা হয়ে থাকে বঙ্গ কামরূপী থেকে। বঙ্গ মানে হচ্ছে বাংলার জনপদ, যারা আর্টসের স্টুডেন্ট তারা ভালো জানেন, বঙ্গ জনপদ, জনপদ, হ্যাঁ, ঢাকা থেকে শুরু করে ঢাকার পার্শ্ববর্তী অংশ থেকে নরসিংদী হয়ে যে বরিশালের আশেপাশ পর্যন্ত, এই অংশগুলোকে একসময় বঙ্গ জনপদ বলা হতো। কামরূপী হচ্ছে কি রংপুরের কিছু অংশ কামরূপীতে পড়েছেন, আর বিহার, তারপরে হচ্ছে কি অহমেয়া, উড়িষ্যার এই অংশগুলোকে এক প্রকার কামরূপী। ঠিক এই জায়গা থেকে বলা হয়ে থাকে, অর্থাৎ এই এই অঞ্চলের মানুষের মুখের ভাষা থেকে স্পেসিফিক করে যদি বলা হয়, এখানকার মানুষের মুখের ভাষা থেকে বাংলার উৎপত্তি। একই সাথে আরও একটি ভাষার উৎপত্তি, সেটা হচ্ছে অসমীয়া। মানে আমাদের পার্শ্ববর্তী ভারতের যে একটা রাজ্য আসাম, সেখানকার মানুষের যে মুখের ভাষা, সেটাই হচ্ছে অসমীয়া। সেটাকে বলা হয় কি অসমীয়া ভাষা, ওই যে আসামের মানুষের মুখের ভাষা। ওকে, এই অংশটাই আশা করি এখন একটু রিভিউ করে নিলাম, বাকিটা আরেকবার দেখে নিন। আমি তাহলে হুম 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 ঠিক আছে, আমি তাহলে আমার মনে হয় পরবর্তীতে যাই। এখানে এটার সাথে রিলেট করে যদি আমি কয়েকটি বিষয় দেখাই, দেখি আপনারা কতটুকু বুঝছেন। আমি প্রশ্নের দিকে যাচ্ছি। ওকে, এবার এখানে আসেন, দেখি তো, বলেন তো দেখি। ওকে, এই যে দেখি 3 নম্বর প্রশ্নটা দেখেন। ধরেন আমি যা পড়েছি তা তো আপনার সামনে নাই, এবার দেখে পারেন কিনা। আপনার সামনে নাই, তারপর পারেন কিনা দেখি। 3 নম্বর প্রশ্ন, নাম্বার 3, প্রশ্ন নাম্বার 3। এই প্রশ্ন একটু দ্রুত আনসার করেন, হ্যাঁ, আমাকে সামনের দিকে যেতে হবে, দ্রুত আনসার করেন। 3 নম্বর প্রশ্ন, বঙ্গ কামরূপী থেকে সৃষ্ট একটি ভাষা, বাংলা অপর ভাষা কোনটি? আশা করি পারবেন সেটা, পারছেন তো? খুব দ্রুত আনসার করবেন কিন্তু। হ্যাঁ, পানিনি আরুতে আসছে। হ্যাঁ, আমি এখন যে বিষয়গুলো আলোচনা করেছি সবগুলোই কিন্তু আসার মতো, যেটুকু দরকার আর কি, যেটুকু দরকার আপনাদেরকে। ওকে, বাহ, সবাই তো দেখি
সবাই থেকে ভালোই অ্যান্সার দিতেছেন, মানে বোঝা যাচ্ছে আপনার ভালো মোবাইল চালাতে পারেন, খুব দ্রুত টাইপ করে যাচ্ছেন। এজেনিকা, সামান্তা ইসলাম, সবারটা হচ্ছে গুড, গুড হচ্ছে হচ্ছে, এতে ভালো বুঝছেন, ভালো বুঝছেন। এবার একটু এখানে আসি আমরা। ওকে, এবার দেখেন তো, যদি আমি 6 নম্বর প্রশ্নটার কথা বলি, 6 নম্বরটা একটু পরে যাই, আগে এখানে যাই। এই যে দেখেন তো 16 নম্বর প্রশ্ন এবং 17 নম্বর প্রশ্ন, আগে 16 নম্বরটা একটু অ্যান্সার করেন। 16 নাম্বারটা দেখেন তো, যেটা পড়িয়েছিলাম কিন্তু, ওকে, এগুলো কিন্তু পরীক্ষায় থাকে। 16 নাম্বার, প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ কি? আমি হয়তো আঞ্চলিক ভাষা বলছিলাম, আঞ্চলিক সরাসরি শব্দ নাও থাকতে পারে। প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ কি? প্রকৃত কিন্তু নয়, এটা ভুল করবেন না, এটা প্রকৃত নয়, এটা কি? প্রাকৃত। কে হবে বলেন তো, প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ কি? ডি, মানুষের মুখের ভাষা। ওকে, ইয়াসিন আরফাত হৃদয়। সি, সি লেখকের ভাষা, প্রাকৃত লেখকের ভাষা। আমি কিন্তু বলেছিলাম, আমি কি বলেছিলাম মনে আছে কিনা? এই তো ডিলিট করে দিয়েছেন। জোহাইরা, আপনি কি পেট বেসে ভর্তি হয়েছেন মিস জোহাইরা? ওকে, যারা ভর্তি হয়েছেন নেক্সট ডে থেকে হয়তো আপনাদের সাথে পার্সোনালি থাকা হবে। একটু আপনারা যদি কোঅপারেট করেন তাহলে আমরা সর্বোচ্চ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। মানে কোঅপারেট মানে কি, পরীক্ষা থাকবে, এগুলো তো ভালোবেসে আর হচ্ছে রেসপন্স করবেন একটু। আপনাদের সলভ ক্লাসগুলো থাকবে, হয়তো যারা সরাসরি স্টুডেন্ট থাকে তাদের সাথে আপনাদের হয়তো মনে হয় একটু গ্যাপ হয়ে যায়, এটা হয়তো ভাবেন না, আমার সাথে ইনশাল্লাহ থাকবে, কানেকশন থাকবে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি, পরীক্ষাগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে সলভ ক্লাসগুলো থাকবে, আপনাদের সলভ ক্লাসগুলো কিন্তু সলভ ক্লাস আসলে দরকার হয়, কারণ আপনি যখন শীট পড়াবেন, আমরা তো আসলে সব কিছু সম্ভব হয় না, অনেক কিছু থাকবে হচ্ছে আপনার ইনকমপ্লিট থাকতে পারে। তারপরে আপনি যখন প্রশ্ন সলভ করে যাচ্ছেন তখন দেখবেন যে অনেক প্রশ্ন দেখবেন আপনি পারছেন না, হ্যাঁ, তখন আপনাকে দরকার হইতে পারে। তখন এগুলো নিয়ে টেনশন করেন না, এখন থেকে মার্ক করে রাখেন, এখন থেকে মার্ক করে রাখেন, পরে যখন সলভ ক্লাস থাকবে তখন আমরা সলভ করে নেব। ওকে, এখানে একটু দেখেন তাহলে, এটা আশা করি অনেকেই পারছেন অ্যান্সার কি, জনগণের মুখের ভাষা মানে আঞ্চলিক ভাষা আর কি। আঞ্চলিক ভাষা মানে তো মুখের ভাষা, আমরা আঞ্চলিক ভাষা যেটাকে বলি, কোনটিকে বাংলা ভাষার ভগ্নী সম্পর্কীয়। আমি এখানে দেখিয়েছিলাম ভগ্নী সম্পর্কীয়, ভগ্নী সম্পর্কীয় মানে ভাই বোনের সম্পর্ক আছে কোনটি, অর্থাৎ একই জাত থেকে উৎপন্ন, এক জায়গা থেকে উৎপন্ন হয়েছে এরকম। তাহলে কি আছে? অসমিয়া নাকি আসামি? এখন অসমিয়া তো নাই না, বলেন অসমিয়া বা আসামি তো নাই। দেখেন, অসমিয়া আসামি সবই কিন্তু একই কথা, অসমিয়া বলেন বা আসামি বলেন সবই কিন্তু একই কথা। হ্যাঁ, ওকে, হ্যাঁ, সি গুড গুড গুড। ওকে, আমি তাহলে এখানে আর না দেখা, এগুলো যেহেতু অনেকটা হিস্ট্রিক্যাল প্রশ্ন, আমার মনে হয় আপনারা পারবেন। আমি এবার একটা কাজ করি, আপনার আবার একটু, যেহেতু কিছু গুরুত্বপূর্ণ টপিক ছিল সেগুলো নিয়ে আলোচনা করে ফেলে। এটা তাহলে গেল, এখানে থেকে পরের অংশের দিকে যায়, পরের অংশের দিকে যায়। এটার সাথে আরেকটা ছোট্ট বিষয় একটু আলোচনা করতে হয়, সেটা আমি নোট নিয়ে একটু আলোচনা করি। এটা এখানে নাই, একটু খেয়াল করে নেন। লিপি শব্দটা এখান থেকে যেহেতু প্রশ্ন থাকে একটু খেয়াল করেন, এখান থেকে একটু প্রশ্ন থাকে, সবাই একটু খেয়াল করিয়েন। আমি দ্রুত লিখে যাচ্ছি। একটা হচ্ছে লিপি, লিপি মানে হচ্ছে কি ভাষার সাংকেতিক যেটা রূপ সেটাকে লিপি বলা হয়, ভাষার সাংকেতিক রূপ। তাহলে আমাদের যে অর্থাৎ ভাষাটা কিভাবে আমরা গঠন রীতি এক প্রকার আর কি, এটা দুটো অংশ থাকে আমাদের ভারতীয় উপমহাদেশের সাথে, একটা হচ্ছে খরষ্ঠী আর একটা হচ্ছে ব্রাহ্মী। এই লিপির তিনটি অংশ আছে, একটা হচ্ছে সারদা, আরেকটা হচ্ছে নাগর, আরেকটা হচ্ছে কুটিল। এই যে ব্রাহ্মী লিপির যেটা কুটিল রূপ, সেখান থেকে বাংলার উৎপত্তি, বাংলা ভাষা বা বর্ণ। বাংলা লিপি ধরতে পারি সরাসরি, আমি বর্ণ না দিই, হ্যাঁ, লিপি, লিপি দিলে তাহলে সবই চলে আসে। ওকে, একটু খেয়াল করেন লিপিটা আসলে কি। লিপি হচ্ছে কি আমাদের যে গঠন শৈলীটা আসে,
আচ্ছা, গঠনশৈলী। গঠনশৈলী মানে হচ্ছে লেখার ধরন থেকে শুরু করে, বর্ণের ধরন থেকে শুরু করে সব কিছু। যেমন আমি যে এভাবে লিখছি, আমরা এভাবে কেন লিখছি, অন্যভাবে তো লিখতে পারতাম। যেমন আমরা জানি এই যে একটু আগে যেটা চার্ট দেখিয়েছিলাম, সেখানের সাথে হিন্দির সাথে একটা সম্পর্ক কিন্তু আমরা পাই, অর্থাৎ আমরা হিন্দিটা খুব দ্রুত বুঝতে পারি। এটার পিছনে কারণ কি? কারণ আমাদের যেখানে রুট বা আমাদের বাংলা ভাষার যে উৎপত্তির যে জায়গাটা, হিন্দি ভাষার উৎপত্তি একই জায়গা থেকে উৎপত্তি, এমনকি বর্ণের অনেকগুলো মিল আছে। ওকে, কিন্তু তাদের বর্ণের তো এক ধরনের লেখা, আমরা কিন্তু এক ধরনের লিখি। এই যে লেখার যে গঠনগুলো, ক শব্দটা আপনি এভাবে লিখছেন কেন, খটা এভাবে লিখছেন কেন, আমরা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি দেখেন, এই যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি, বাম থেকে ডানে যাচ্ছি, এই যে লেখার থেকে শুরু করে ভাষার যে সব কিছুর সাংকেতিক গ্রুপ আছে, সেটাকে আমরা কি বলি? লিপি বলি। তার মধ্যে ব্রাহ্মী লিপিটা হচ্ছে কি, আমরা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি দেখেন, আমরা বাম থেকে ডানে যাচ্ছি, তাই না? এই বাম থেকে ডানে যায়, এই লেখার রীতিটা হচ্ছে কি বাম থেকে ডানে লেখা হয়, বাম থেকে ডানে। আর খরষ্টি লিপিটা হচ্ছে ডান থেকে বামে, খরষ্টিটা হচ্ছে কি ডান থেকে বামে। ওকে, এবার দেখেন তাহলে এই লিপি থেকে, ব্রাহ্মী লিপি থেকে বাংলা ভাষার বাংলা লিপিগুলোর উৎপত্তি। এখানে আবার ব্রাহ্মী লিপির তিনটি অংশ আছে, সারদা, নাগর, কুঠিল। হ্যাঁ, এই কুঠিল রূপ থেকে বাংলার উৎপত্তি। এটা মানে থেকে আমরা যখন ভারতীয় উপমহাদেশকে যখন ধরি, ধরেন এটা একটা ভারত, ভারত আমাদের বাংলাদেশের অবস্থান তো ঠিক এই জায়গায় ধরেন, আমরা ধরে নিলাম, এত বড় তো আর বাংলাদেশ না, ধরেন আমি আর ছোট করে নিলাম, হ্যাঁ ধরেন দিলাম। এই যে যদি এইটুকু অংশকে আমরা ভাগ করি, এটা হচ্ছে একেবারে এই পাশে, তারপরে ধরেন মাঝখানে, তাই না, পশ্চিম, মাঝখানে, পূর্বে। এই যে পূর্বের এখানকার যে অংশগুলো আছে ভারতীয় উপমহাদেশের এই ভাষার জায়গাগুলো, এই পুরোটাকে কুটিল রূপ বলা হয়। আর এই অংশগুলো হচ্ছে নাগর, এই অংশগুলো সারদা। ওকে, তাহলে একটু জাস্ট বোঝার জন্য আর কি। তারপরে আপনার এটা একটা মেমোরাইজিং বিষয়, মনে রাখবেন লিপির দুটো অংশ, খরষ্টি এবং ব্রাহ্মী লিপি। খরষ্টি লিপি লেখা হয় ডান থেকে বামে, ব্রাহ্মী লিপি হচ্ছে বাম থেকে ডানে। আর ব্রাহ্মী লিপির তিনটি অংশ, সারদা, নাগর, কুটিল। এই কুটিল রূপ থেকে বাংলা লিপি বা বাংলা বর্ণমালার যে গঠনশৈলী, সেটার উৎপত্তি। ওকে, গেল। তাহলে ছোট একটা বিষয় একটু মনে রাখবেন। এবার আমরা আবার আমি আবার ইয়েতে যাই, ক্লাস লেকচারের দিকে চলে যাই। বাংলা ভাষা এটা আমি না পড়ালে চলে, এটা আপনারা নিজেরাই পারবেন, আমার মনে হয় এটা দরকার নাই। তারপরেও শেষের দিকে সময় থাকলে একটু রিভিউ করে নেব। এখানে আসেন, চলিত রীতির বৈশিষ্ট্য, সাধু রীতির বৈশিষ্ট্য, এখানেও আমার মনে হয় আমাকে দরকার আছে। তারপরে জাস্ট 2 মিনিট একটু আলোচনা করে ফেলে, সহজ হলো কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আছে, কিন্তু এটা হয়তো আপনারা বুঝবেন বা আমাকে দরকার নাই। তারপরে একটা জিনিস, কোন কোন জায়গাটা বেশি ফোকাস করা হয়, এখান থেকে সাধারণত প্রশ্ন হয় বেশি এই জায়গাগুলো থেকে। যেমন দরকার নাই, এগুলো জাস্ট একটু রিডিং পড়ে নেবেন, এগুলো আমার মুখস্থ করতে যায় না। মানে আপনারা যখন ইন্টারমিডিয়েট প্রশ্ন মুখস্থ করেন এরকম না, কিছুই মুখস্থ করবেন না, জাস্ট রিডিং পড়বেন। এই দুটো জিনিস একটু ভালো করে মাথায় রাখবেন। এখানে হচ্ছে চলিত রীতির ক্ষেত্রে এই অংশটা, মানে চলিত রীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপটা বসবে। আর সাধু রীতির ক্ষেত্রে কি হয়, সাধু রীতির ক্ষেত্রে সর্বনাম ক্রিয়াপদের এক বিশেষ গঠন পদ্ধতি। বিশেষ গঠন পদ্ধতি মানে হচ্ছে কি এক প্রকার পূর্ণরূপটা বসে, পূর্ণরূপ। আমি উদাহরণ দিলে ধরতে পারবেন। যেমন ধরেন আমি যদি বলি যে আমরা এখন ক্লাস করিতেছি, পুরোপুরি লিখলাম, এটা সংক্ষিপ্ত রূপ কি হবে, করছি। আমরা এখন ক্লাস করছি, তাহলে এই যে দেখেন সংক্ষিপ্ত রূপ করা, এই অংশটাই হচ্ছে চলিত অংশের কাজ। আর পরিপূর্ণ রূপটা করা, সেটাই হচ্ছে সাধু ভাষার কাজ। ওকে, আশা করি ধরতে পারছেন। এটা সর্বনামও হইতে পারে, ক্রিয়াপদও হইতে পারে। যেমন তাহারা, এটাকে আমরা যখন কি করি, যখন সংক্ষেপ করে বলি তাহলে তারা বলি, সিম্পল, এটা পারা যায়। তাহলে একটু মনে রাখবেন জাস্ট এই উদাহরণটা, এই যে বৈশিষ্ট্যটা আর এই বৈশিষ্ট্যটা মনে রাখবেন। তার 3 নম্বরে দেখেন, চলিত রীতিতে তদ্ভব দেশি ও বিদেশি শব্দের বেশি ব্যবহার হয়, এটা একটু মনে রাখতে হবে। কি বসে এখানে, তদ্ভব, দেশি, বিদেশি শব্দ। আর সাধু রীতির ক্ষেত্রে তৎসম শব্দ। এই তৎসম মানে হচ্ছে কি ডিরেক্ট সংস্কৃত শব্দ, অর্থাৎ সংস্কৃত, এই যে একটু আগে দেখে আসলাম না, সেই সংস্কৃত শব্দ। তার মানে সাধু ভাষার ক্ষেত্রে সংস্কৃত বা তৎসম শব্দের ব্যবহার থাকে বেশি, আর এখানে তদ্ভব শব্দ থাকে বেশি। তাহলে যে শব্দগুলোর সংস্কৃত শব্দগুলোর তদ্ভব নেই, তখন কি হবে, তখন সংস্কৃত শব্দই বসে যাবে। এমন কিছু সব শব্দ আছে না বাংলাতে প্রায় 25% শব্দ এখনও আমরা সরাসরি সংস্কৃত শব্দ ব্যবহার করি, এগুলো তো বাংলা নেই, তাহলে কি হবে, তাহলে বসবে। বুঝতে পারছেন? কিন্তু যেগুলোর কে আছে, এই সংস্কৃত শব্দের তদ্ভব রূপ আছে, সেক্ষেত্রে আমরা চলিত ভাষা যখন লিখবো তখন আমরা কি করব না, ওই রূপটা বসাবো না। কিরকম দেখেন, ধরো আপনি কথা বলতে যাচ্ছেন, আপনি বললেন চক্ষু, তাহলে চক্ষু শব্দটার একটা তদ্ভব রূপ আছে কিনা, সেটা কি চোখ। এই যে সংস্কৃত শব্দ, তার মানে আপনি যখন সাধু ভাষায় লিখবেন তখন চক্ষু লিখবেন, যখন চলিত ভাষায় আপনি কোনো জিনিস লিখবেন তখন আপনি কি লিখবেন,
চৌক শব্দটা লিখবেন। এভাবে এই তো আপনি ধরেন বাকিগুলো ধরতে পারেন, আশা করি বুঝতে পারছেন। একটা উদাহরণ দিলে আশা করি ধরতে পারেন। যেমন হস্ত শব্দটা, হস্ত শব্দটা সংস্কৃত শব্দ, তার চলিত রূপ কি হাত, সিম্পল বিষয়, আশা করি ধরতে পারছেন। মস্তক, মাথা, মস্তক সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ। যখন আমি সাধু ভাষায় লিখবো তাহলে হচ্ছে কি, যখন চলিত ভাষায় লিখবো আমি কি লিখবো, মাথা লিখবো। আশা করি গেল। তাহলে দুটো বৈশিষ্ট্য মাথায় রাখলে চলবে, বাকিগুলো এমনি রেডিং পড়ে নেবেন, শেষ। এগুলো থেকে প্রশ্ন পরীক্ষায় সাধারণত আসতে পারবেন। ওকে, গেল। এবার দেখেন বাংলা ব্যাকরণবিদ, এটা নিয়ে একটু ঝামেলা আছে। বাংলা ব্যাকরণবিদ আজকের শুরুতেই বলছে আজকের ক্লাসটা অনেকটা হিস্ট্রিক্যাল ক্লাস, একটু কিছু বিষয় আছে সেগুলো আমি একটু পরে যাচ্ছি। বাংলা ব্যাকরণবিদ এটাও তো আপনারা পারার কথা। আলোচ্য বিষয়ে পারার কথা, তারপরেও দেখেন। আচ্ছা, এটা নিয়ে একটু দেখি। যাদের কাছে লেকচারটা আছে সেখানে একটু ব্যাকরণ যে অংশটা আছে সেখানে একটু যান। বাংলা ব্যাকরণবিদ, আপনারা যখন এই যে অংশটা পড়তে যান একটু তালগোল পাখায় ফেলেন। এখানে 3টি বিষয় সবসময় মাথায় রাখবেন এই জায়গাতে। হ্যাঁ, এই জায়গাতে সবসময় 3টি বিষয় মাথায় রাখতে হবে। আমি একটু লিখিয়ে দিই, তাহলে আর ঝামেলাটা হবে না। নাম্বার 1, একটা হচ্ছে বাংলার প্রথম ব্যাকরণবিদ। প্রথম ব্যাকরণবিদ এটা হচ্ছে আসুম্পসাও। ওকে, গেল। তারপরে যদি পরীক্ষায় থাকে প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণবিদ, প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণবিদ, দুটো শব্দের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ব্যাকরণবিদ তখন হবে ব্রাসি হেলহ্যাট। আমি শুধু সংক্ষেপ করে শব্দটাই লিখছি, বাকিটা তো আপনারা শিটে পাবেন বা যে কোনো বইয়ে পাবেন। আর একটা বিষয় হচ্ছে কি, বাঙালিদের মধ্যে প্রথম, বাঙালিদের মধ্যে প্রথম ব্যাকরণবিদ। এই 3টে লাইন একটু মাথায় রাখবেন, পরীক্ষায় আসতে একটু গুলাই ফেলেন আপনারা। রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়। ওকে, বাকিটা আশা করি ধরতে পারবেন। একটু খেয়াল করেন, প্রথম ব্যাকরণবিদ, প্রথম ব্যাকরণবিদ, বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ। বাংলা ভাষার জন্য প্রথম ব্যাকরণ রচয়িতা ছিলেন কে? ম্যানুয়েল দা আসুম্পসাও। তিনি পর্তুগিজ ভাষায় ব্যাকরণটা লিখেছিলেন। তিনি নিজেও পর্তুগিজ ছিলেন, পর্তুগিজ ভাষায়, এটা ছিল পর্তুগিজ ভাষায়। এখন প্রশ্ন হচ্ছে কি, এই দুটোর মধ্যে ঝামেলাটা কোথায় দেখেন? এই অংশটা, এই অংশটা একটা হচ্ছে প্রথম ব্যাকরণবিদ। যদি শুধুই প্রথম ব্যাকরণবিদ থাকে, যদি শুধুই প্রথম ব্যাকরণবিদ থাকে তাহলে আপনার অ্যান্সার হবে আসুম্পসাও। আর যদি পূর্ণাঙ্গ শব্দটা থাকে, যদি সেক্ষেত্রে পূর্ণাঙ্গ শব্দটা দিয়ে দেয় বা প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণবিদ, তখন অ্যান্সারটা হয়ে যায় নাথানিয়েল ব্রাসি হেলহ্যাট। ইনি ছিলেন ইংরেজ এবং ইংরেজি ভাষায় লিখেছিলেন, ইংরেজ, ইনি ছিলেন ইংরেজ। এখন কেন এটাকে পূর্ণাঙ্গ বলে না? কারণ আমরা জানি একটা ব্যাকরণ গ্রন্থ হতে গেলে 4টা বৈশিষ্ট্যের দরকার হয়। ধ্বনির আলোচনা থাকতে হয়, শব্দের আলোচনা থাকতে হয়, বাক্যের আলোচনা থাকতে হয়, অর্থের আলোচনা থাকতে হয়। কিন্তু এই যে ভদ্র ব্যক্তি, পর্তুগিজ যে ভদ্র ব্যক্তি, ওনার ব্যাকরণ গ্রন্থের মধ্যে 4টা বিষয় একসাথে আলোচনা ছিল না। এটা শীটের কত নাম্বার পেজে? শীটের কত নাম্বার পেজে একটু কি একজন বলে দেন তো, শীটের কত নাম্বার পেজে আছে? এই যে বলে দিয়েছে বাবা, আপনারা দেখি অনেক অ্যাডভান্স। আরে কি বলছেন, চিরেঙ্গে ভাষায় কি লিখছেন এটা? ইন হতবেশ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। দেখেন তাহলে কি বললাম, প্রথম ব্যাকরণবিদ। হ্যাঁ, প্রথম ব্যাকরণবিদ মাথায় রাখবেন। প্রথমটাকে কি বলা হয় না, অর্থাৎ এই যে ভদ্র ব্যক্তি তার যে ব্যাকরণ গ্রন্থটা সেটাকে কি বলে না, পূর্ণাঙ্গ বলে না। কারণ 4টা বিষয়ের আলোচনা তার ব্যাকরণ গ্রন্থের মধ্যে ছিল না। সেখানে ধ্বনির আলোচনা ছিল না, শব্দের আলোচনা ছিল না, অর্থ এবং হচ্ছে বাক্যের কিছু অংশ নিয়ে তিনি আলোচনা করেছেন। এই কারণে তার গ্রন্থটাকে পূর্ণাঙ্গ ব্যাকরণ বলে না। কিন্তু যখন বলা হয় পূর্ণাঙ্গ ব্যাকরণবিদ কাকে, যদি পূর্ণাঙ্গ ব্যাকরণবিদ অপশন থাকে তখন অ্যান্সারটা চলে যাবে নাথানিয়েল ব্রাসি হেলহ্যাট। তিনি ছিলেন একজন ইংরেজ। গেল। এবার বাঙালিদের মধ্যে যদি উল্লেখ থাকে, স্পেসিফিক করে দেওয়া, বাঙালিদের মধ্যে প্রথম ব্যাকরণবিদ যদি বলে তাহলে অ্যান্সার হবে রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়। ওকে, আশা করি ধরতে পারছেন। বাকি কথাগুলো শীট থেকে পড়ে নেবেন বা যে কোনো বইয়ের মধ্যে আছে, শুধু আমি এই বিষয়গুলো একটু দেখিয়ে দিয়েছি। তারপরে পরের অংশের মধ্যে আসেন। এবার
বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয়, ওই যে একটু আগে বলছিলাম একটা ব্যাকরণ গ্রন্থ হতে গেলে 4টা বিষয়ের আলোচনা থাকবে। 4টা বিষয়ের আলোচনা থাকা, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। এখানে এগুলো পড়ার সময় আপনি ইংলিশে সহ মনে রাখবেন, কারণ এখানে এই শব্দটা সরাসরি পরীক্ষা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, এই প্রত্যেকটার ইংরেজিটা সহ মনে রাখবেন, শুধু বাংলাটা নয়, ইংরেজিটা সহ মনে রাখবেন। শব্দতত্ত্ব যখন পড়বেন তখন হচ্ছে তার অপর নামটা মনে রাখবেন। শব্দতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্ব। এবার ধ্বনিতত্ত্বের কি আলোচ্য বিষয়, শব্দতত্ত্বের কি আলোচ্য বিষয়, এগুলো কি মুখস্থ ঠুটস্থ রাখবেন কিনা? মুখস্থ ঠুটস্থ করতে গেলে তো অনেক সময়ের দরকার নাই। ধ্বনিতত্ত্ব, ধ্বনি নিয়ে যেটা আলোচনা করে সেটা ধ্বনিতত্ত্ব। তার মানে ধ্বনির সাথে কি আমরা জানি, ধ্বনি এবং বর্ণ তো একই জিনিস, যেটা সাউন্ড থাকে সেটাই ধ্বনি, যেটা আমরা দেখি, চোখে দেখি সেটাই বর্ণ, এটাই তো আমরা জানি। তাহলে ধ্বনি বর্ণ দুটো একই জিনিস, তাহলে ধ্বনি বর্ণের আলোচনা থাকাই হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। সো ধ্বনি বর্ণ থাকলে ধ্বনিতত্ত্ব পরীক্ষাও আসে না, আমরা ইজিলি পারি। যেমন ধ্বনি আছে, ধ্বনিতত্ত্ব, ধ্বনির উচ্চারণ, ধ্বনি বিন্যাস, ধরতে পারছেন কিনা? তাহলে এই অংশগুলো থাকাই হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, মুখস্থ করতে হবে না। আপনাকে যে জিনিসটা রাখবে সেটা হচ্ছে বাকযন্ত্র। তো বাকযন্ত্র মানে হচ্ছে কি? কথার যন্ত্র, কথার যন্ত্র। সো কথার যন্ত্র মানে তো এটা ধ্বনির একটা বিষয়, সাউন্ডের একটা বিষয়। তাহলে বাকযন্ত্র কোথায় আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো আপনারাও দাগায় রাখেন, শীট সামনে রাখেন। আমি সিকোয়েন্স বাই, সিরিয়াল বাই কিন্তু আলোচনা করে যাচ্ছি, প্রত্যেকটা কিন্তু পরপর পাবেন। তারপরে আসেন, তারপরে যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে সন্ধি। সন্ধির কাজ কি? সন্ধির কাজ হচ্ছে কি? দুটো শব্দের মধ্যে ধ্বনিগত মিল করা, সেটাই সন্ধির কাজ, ধ্বনির কাজ করাটা। নত্য সত্যবিধান মানে শুধু মূর্ধন্যর কাজ, সত্যবিধান মানে শুধু মূর্ধন্য, তার মানে একটা বর্ণ বা একটা ধ্বনি। ওকে, ধরতে পারছেন কিনা? তাহলে এই যে 4টা বিষয়, আর বাকিগুলো তো ধ্বনি আছে, এটা তো পরীক্ষাও আসে না, মাথায় রাখার দরকারও না, এমনি রিডিং পড়বেন। তাহলে এই 4টা জিনিস মনে রাখবেন: বাকযন্ত্র ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, সন্ধি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, নত্য সত্যবিধান ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ওকে, গেল। এবার তারপরে যান, তারপরে কি আছে? শব্দতত্ত্ব বা বাক্যতত্ত্ব। ওকে, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। রূপতত্ত্ব আলোচ্য বিষয়। শব্দতত্ত্বের মধ্যে দেখেন শব্দ নিয়ে আলোচনা করা। ওকে, এটাতে আমি একটু পরে যাই, এটা আপনি পারবেন, একটু পরে যাচ্ছি, আগে বাক্যতত্ত্ব একটু দেখায় নেই। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, বাক্যতত্ত্বের মধ্যে বাক্য নিয়ে আলোচনা করে, সিম্পল বিষয়, বাক্য, বাক্যের অংশ, বাক্যের প্রকার, বাক্য বিশ্লেষণ, বাক্য থাকলে বাক্যতত্ত্ব। সো আপনাকে তার পরীক্ষাও আসে না, যেহেতু প্রশ্ন করতে বুঝে যে এটা ইজি বিষয়। তা আপনাকে যেটা মনে রাখতে হবে, এই জিনিসটা একটু দাগায় রাখেন, কারক বিশ্লেষণ বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে বাচ্য, যেটাকে ইংলিশে আমরা ভয়েস বলি, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। জ্যোতিচ্ছেদ বা বিরাম চিহ্ন, জ্যোতিচ্ছেদ বা বিরাম চিহ্ন একসাথে, হ্যাঁ, জ্যোতিচ্ছেদ বা বিরাম চিহ্ন, এটাও কোথায়? বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে এখানে 3টা জিনিস একটু মনে রাখবেন। কারক বিশ্লেষণ কেন বাক্যতত্ত্ব বলা হয়? কারক বিশ্লেষণ মানে হচ্ছে কি? একটি বাক্যের মধ্যে ক্রিয়ার সাথে বাকি পদের সম্পর্ক তৈরি করা। তাহলে ক্রিয়ার সাথে বাকি তত্ত্ব, তাহলে ক্রিয়ার সাথে বাকি পদের যে সম্পর্ক তৈরি করা। সো এখানে একটা সেন্টেন্সের বিষয় আছে, সেন্টেন্স না হলে তো আপনি ক্রিয়াপদের সাথে বাকি পদ তৈরি করতে পারবেন না, তাই না? সো কারক বিশ্লেষণ বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কিন্তু ঝামেলার বিষয় হচ্ছে কি, আপনাদের পুরাতন বোর্ড বইয়ে এই কারক বিশ্লেষণটাকে শব্দতত্ত্বের আলোচ্য বিষয় বলা ছিল, শব্দতত্ত্ব, শব্দতত্ত্ব। কিন্তু নতুন বইয়ে সেটাকে আবার কি বলা আছে? বাক্যতত্ত্ব বলা আছে, এবং সেটাই শুদ্ধ, সেটাই শুদ্ধ। ওকে, এবার পরবর্তী অংশের দিকে যান। তারপর যায় অর্থতত্ত্ব। ওকে, অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। অর্থতত্ত্বের আলোচ্য বিষয়ের ক্ষেত্রে সবই অর্থ থাকলে অর্থতত্ত্বের বিষয়। আপনি এখানে শুধু একটা মাথায় রাখবেন বাগধারাটা। বাগধারা কেন অর্থতত্ত্বের আলোচ্য বিষয়? বাগধারা মানে আমরা ইংলিশে জানি ফ্রেজ ইডিয়মস। তাহলে দেখেন তো, ফ্রেজ ইডিয়মস মানে কি? একটা শব্দের ভিতরে তো অর্থ নিহিত থাকে, সেটাই তো। একটা যখন ইডিয়মস আপনি পড়েন, এই ইডিয়মসের ভিতরে কি আছে? অন্য একটা অর্থ আছে না, একটা অর্থের কাজ করা। কিন্তু আপনাদের পুরাতন বোর্ড বইয়ে এই বাগধারাটা বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় বলা ছিল, পুরাতন বইয়ে বাক্যতত্ত্ব ছিল। আপনি যখন প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো পড়বেন, অনেকগুলো কিন্তু এই অ্যান্সারগুলো পাবেন, সেই কারণে আমি এটাও একসাথে বলে দিচ্ছি। কিন্তু দেখেন তো আসলে বাক্যতত্ত্ব হতে পারেন কিনা। একটা বাগধারাকে বা একটা ইডিয়মসকে কি সেন্টেন্স বলা যায়? একটা বাগধারাকে কি সেন্টেন্স বলা যায়? না, আদৌ না। তাহলে এক প্রকার পুরাতন বইয়ে তথ্যটা আসলে ওভাবে যদি চিন্তা করে ভুল আছে, তাহলে নতুন বই সেগুলো অনেকটা কারেকশন করে দিয়েছে, এটা অর্থতত্ত্ব দেওয়া আছে। হ্যাঁ, তাহলে পরীক্ষায় বর্তমানে আসলে অর্থতত্ত্ব দিবেন। যদি কোনো কারণে অপশনে না থাকে অর্থতত্ত্ব, তাহলে কি হবে? বাক্যতত্ত্ব অ্যান্সার করবেন। এর বাইরে বাদবাকি যা আছে সবগুলো আলোচিত হবে কোথায়? শব্দতত্ত্বে। এর বাইরে বাদবাকি যা আছে সবই কোথায় আলোচিত হবে? শব্দতত্ত্বে আলোচিত হবে। বাদবাকি কি আছে? ওই যে বিশেষণ, অব্যয়, ক্রিয়া যা যা আছে, তারপর উপসর্গ বলেন, অনুসর্গ বলেন, তার প্রত্যয় বলেন, সবই কোথায় আলোচিত হয়? শব্দতত্ত্বে আলোচিত হয়। আশা করি ধরতে পারছেন। এবার আমি একটা দুটো প্রশ্ন এখানে আছে, প্র্যাকটিস করে দেখি। দেখেন, সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়? দেখি অ্যান্সার করেন নিজেরা। অনেকক্ষণ ধরে তো বসে আছেন, আমি বক বক করে যাচ্ছি, এবার দেখি আপনারা অ্যান্সার করেন। দুটো প্রশ্ন শুধু, তারপরে আমি মূল আলোচনায় যাব। দেখি দ্রুত আনসার করেন তো। প্রথম আর পূর্ণাঙ্গ জোহেডা, আমার মনে হয় এখন আর সমস্যা হবে না। প্রথম পূর্ণাঙ্গতে আর ঝামেলা হওয়ার কথা নয়।
প্রথম পূর্ণাঙ্গতে আমার মনে হয় আর ঝামেলা হওয়ার কথা নাই, কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার কথা। গুড, বাহ, সবাই তো দেখি ভালোই আনসার করতেছেন। আবু শাহিন, তাসফিয়া সুলতানা, আফরিন তালুকদার, বিনতে আলম। ওকে, ঠিক আছে ঠিক আছে। ধ্বনিতত্ত্ব ধরতে পারছি। কেন ধ্বনিতত্ত্ব? ওই যে বললাম ধ্বনি নিয়ে কাজ করে। সন্ধির কাজ কি আসলে? সন্ধি ধ্বনির কাজ করে, সন্ধি বর্ণকে শব্দকে যুক্ত করে না। সন্ধি মূলত ধ্বনির মধ্যে, যখন আপনি কোনো শব্দ, দুটো শব্দ যখন পাশাপাশি থাকে তাদের মধ্যে ধ্বনিগত যখন একটা মিল পাওয়া যায়, তখনই মূলত সন্ধির কাজ হয়। কীরকম দেখেন, আপনি যখন বলবেন, ধরেন আজকে একটা উদাহরণ দিয়ে গিয়েছিলাম, বঙ্গোপসাগর। এখানে কয়টি শব্দ আছে? দুটো শব্দ আছে, একটা হচ্ছে বঙ্গ আর একটা হচ্ছে উপসাগর। তাহলে দেখেন, আপনি যখন আলাদা করে সাউন্ড করবেন বঙ্গ উপসাগর, বঙ্গ উপসাগর, যখন দ্রুত সাউন্ড করবেন বঙ্গ উপসাগর, দেখেন আপনি এখানে একটা অ আছে, এখানে একটা রস্য আছে। দেখেন এই দুটো ধ্বনির মধ্যে কিন্তু আপনি যখন একটু দ্রুত সাউন্ড করতে যান তখন সেখানে ইজিলি কিন্তু দেখেন সেটা কি হয়ে যাচ্ছে, ওকার হয়ে যাচ্ছে। এই যে বিষয়গুলো, তাহলে দুটো শব্দ যখন পাশাপাশি থাকে তখন তাদের মধ্যে যে ধ্বনিগত মিল কাজ করা হয়, এই ধ্বনিগত মিলের কাজটা, এটাই হচ্ছে মূলত সন্ধির কাজ। তাহলে দেখেন সন্ধি কেন ধ্বনিতত্ত্বে রাখা হয়, কারণ সে তো মূলত কাজ করে কি নিয়ে, ধ্বনি নিয়ে কাজ করে, যার কারণে সন্ধি। আপনারা কিন্তু পরীক্ষা আসলে সন্ধির পাশটা ভুল করেন সবাই, হ্যাঁ ভুল করেন, জানার পরেও ভুল করেন, এগুলো পড়েন। আমি জানি লেকচার ওয়ানে সবাই পড়ে, তারপরে পরীক্ষা আসলে যখন যেমন আজকে অফলাইন ক্লাসে দেখলাম যে লেকচার ওয়ান পড়ছে বেশি দেরি হচ্ছে না, লেকচার থ্রিতে এসে যখন জিজ্ঞেস করলাম কয়েকজনকে সন্ধি কোথায় আলোচিত হয়, কে বলে শব্দতত্ত্বে, কে বলে বাক্যতত্ত্বে, মানে গুলাই ফেলছে আসলে। ওকে, একটু খেয়াল রাখবেন, হ্যাঁ সন্ধি কেন ধ্বনিতত্ত্বে, কারণ সন্ধির কাজই তো ধ্বনি নিয়ে কাজ করা। ওকে, আশা করি গেল। তারপরেরটাতে যান, বাকযন্ত্র ব্যাকরণের একটু দেখিয়েছিলাম, দেখি মনে আছে কিনা, আনসার করেন তো খুব দ্রুত, খুব দ্রুত, আপনার 30 সেকেন্ড সময়, এরপর আমি অন্য একটাতে চলে যাব। বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশ আলোচ্য বিষয়, এগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন। ও মেও কি অবস্থা, ভালো আছেন নি? আপনি দেখি অনেকক্ষণ পরে আসছেন মনে হয়। আজকে সাউন্ডটা, মানে আমি কি আপনার নামটা কি ঠিকমতো উচ্চারণ করতে পারছি কিনা জানি না। আচ্ছা, কি হবে বলুন তো বাকযন্ত্রটা? বাকযন্ত্র কি হতে পারে? ওকে, বাকযন্ত্র মানে আমি শুরুতে যখন আলোচনা করছি তখনই বলে ফেলছিলাম, বাকযন্ত্র, বাক মানে কথার যন্ত্র। সো কথার যন্ত্র মানে যে ধ্বনির বিষয়, তাই না? আমরা সাউন্ডের বিষয়, সো ধ্বনির বিষয়, সো কোথায় আলোচিত হবে? ওকে, এখানে ধ্বনিতত্ত্ব। আশা করি ধরতে পারছেন। ওকে, আমি এবার পরের অংশের দিকে যাই, কারণ আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা বাকি আছে। এবার আমি বাকযন্ত্র নিয়ে একটু কথা বলি, আপনারা একটু খুব নড়চড়ে বসেন, আমি একটু দ্রুত কথা বলবো, হ্যাঁ দ্রুত কথা বলবো, ধরার চেষ্টা করবেন। আপনি ছিলেন, আচ্ছা ঠিক আছে, আপনি ছিলেন, থ্যাংক ইউ। ও পারফেক্টলি বলছি না, ঠিক আছে, ওকে। সামির, হ্যাঁ গুড আনসার, ঠিক আছে। এবার একটু আমি প্রত্যেকটা আপনাদের লেকচারটা সামনে রাখেন, বাকিটা দেখেন, তাহলে শুরু থেকে সব কিছু আমি একসাথে গুছিয়ে দিচ্ছি, কোনো কিছু বাদ থাকবে না, বাকি থাকবে না। লেকচার ওয়ানে যা যা কনসেপ্ট ছিল সবই একসাথে পড়িয়ে নিচ্ছে। বাকযন্ত্র, আমি আগে বাকযন্ত্র শব্দটার ভাঙা চেষ্টা করি, মানে এই শব্দটা, অর্থাৎ এখানে দুটো শব্দ আছে, এই শব্দগুলো কি কি সেটা আমরা একটু দেখি। এখানে দুটো শব্দ, একটা হচ্ছে, আমি হোয়াট দিয়ে লিখি, একটা হচ্ছে বাক আর একটা হচ্ছে যন্ত্র। এ তো যন্ত্র তো আমরা সবাই চিনি, এই বাক মানে হচ্ছে কথার যন্ত্র। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি দেখেন, এখানে দুটো শব্দ আছে, এই দুটো শব্দ আছে। এখানে আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আপনি অনেক কিছু মুখস্থ করে পারবেন না, সো সবসময় ওই যে শব্দটা দেখবেন না, ওই শব্দটার মধ্যেই মনে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনি অনেক কিছু মনে রাখতে পারবেন। বাকযন্ত্র শব্দটা কি পাচ্ছি, দুটো শব্দ, একটা বাক একটা কথা। বাক মানে তো কথা, কথার যন্ত্র, তাহলে ইজিলি পেয়ে গেছেন। বাকযন্ত্র কি হতে পারে? কথার যন্ত্র। তাহলে বাকযন্ত্রের কোনটি অংশ, বাকযন্ত্রের কোনটি অংশ নয়, সেটা যদি আশা করি আমার মনে হয় পারা যাচ্ছে। যেমন ধরেন বাকযন্ত্রের অংশ কোনটি, আপনাকে যদি আমি বলি বাকযন্ত্রের অংশ কোনটি, মাথা দিলাম, হাত দিলাম, তারপরে ধরেন হচ্ছে কান দিলাম, তারপরে ধরেন হচ্ছে নাক দিলাম। এবার বলেন, প্রশ্ন হচ্ছে কি, আমি ধরেন ABCD দিলাম, ABCD, প্রশ্ন হচ্ছে কি এখান থেকে বাকযন্ত্রের অংশ কোনটি, অর্থাৎ কথা বলার যন্ত্র কোনটি, নাকি অপশন ইতে দিলাম সবগুলোই? দেখে অ্যান্সার করেন তো, কনসেপ্টটা দেখে অ্যান্সার করতে পারেন কিনা।
ওকে, দ্রুত করেন। হ্যাঁ, কি বলছি, প্রশ্ন হচ্ছে কি বাকযন্ত্রের অংশ কোনটি। তাহলে আমরা কি জানি, বাকযন্ত্র মানে যেটা কথা বলতে হয়, কথা বলার যন্ত্র। কি কি আছে, কথা বলার যন্ত্র কোনটি? মাথা দিয়ে কি কথা বলি আমরা? মাথার মাধ্যমে কথা বলতে পারি না, কথা বলতে পারে না। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, সবাই সবাই ভালো আনসার দিচ্ছেন, মানে ভালো বুঝতেছেন। ওকে ওকে, ঠিক আছে। মানে মাথা দিয়ে তো আমরা কথা বলি না, এটা বাকযন্ত্রের অংশ নয়। হাত দিয়ে কথা বলি না আমরা, কান দিয়েও কথা বলি না আমরা, কান দিয়ে কথা শুনি, বলি না। নাক দিয়ে একই অবস্থা, আমরা কথা বলি না, না আমরা কথা বলি। নাক হচ্ছে নাসিক্য যন্ত্র, বলতে নাসিক্য ধ্বনি তো আছে তাই না, আমাদের কথা বলতে হয়, নাকের দরকার হয়। নাক বন্ধ করে দেখেন কথা বলতে পারেন কিনা, পারবেন না। কান বন্ধ করে কিন্তু আপনি কথা বলতে পারবেন, নাক বন্ধ করে পারবেন না। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি হয়, মানে দরকার হচ্ছে কি, বা না, এখানে বাকযন্ত্রের অংশ কোনটি? নাক হচ্ছে বাকযন্ত্রের অংশ। ওকে, আশা করি গেল। এই জায়গাটা পড়ার সময় শীটের মধ্যে দেখেন অনেকগুলো শব্দ আছে, সবই আপনি চিনেন। 3-4টা শব্দ আছে আপনি চিনেন না, এই শব্দগুলো একটু মার্ক করে রাখেন। সেটা হচ্ছে ফুসফুস, আরেকটা হচ্ছে কি শ্বাসনালী, শ্বাসনালী, আরেকটা হচ্ছে ষড়যন্ত্র। মানে এগুলো বাকযন্ত্রের অংশ। আপনারা ভুল করবেন তো, সে কারণে লিখে দিচ্ছি। আচ্ছা, আমি সরাসরি শীটের দিকে যাই। শীটটা আমার এখানে আছে, আমি যাচ্ছি, একটু দেখেন। ওকে, একটু 1 মিনিট আমি দেখাচ্ছি। একটু দেখেন এই যে অংশটা, এই চারটা আমার মনে হয় শীটের মধ্যে তো সবার কাছেই আছে তাই না। এখানে সবগুলো আপনি দেখার কথা, বোঝার কথা। নাসিকা, গ্রহ, গহ্বর, হ্যাঁ এগুলো সবই বোঝার কথা এখান থেকে। তাহলে সবগুলো মুখস্থ করতে যায় না, পড়ার সিস্টেমটাই হচ্ছে এটা, যে আপনি যেটা পারেন সেটা বারবার পড়ার দরকার নেই। এটাতে পারবেনই, অল টাইম পারবেন, কিন্তু যেটা ভুল করবেন, যেটা আপনার কাছে অপরিচিত মনে হয় সেটাই মার্ক করে রাখবেন। যেমন এখানে এই যে দেখেন ষড়যন্ত্র, ফুসফুস, শ্বাসনালী, হ্যাঁ এইগুলো, এই জিনিসগুলো যে আমাদের বাকযন্ত্রের অংশ সেটা মনে রাখবেন। আমরা ফুসফুস না থাকলে তো আমাদের বাতাস বের হতো না। তাহলে আমরা যে এই যে অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনিগুলো, যে ক বলতে গেলে একটু আমরা প্রাণের কম সব কি হচ্ছে দরকার হচ্ছে, খ বলতে গেলে বাতাসের বেশি দরকার হচ্ছে, মহাপ্রাণ দরকার হচ্ছে। তাহলে এই যে বিষয়গুলো আমরা ফুসফুস থেকে তো পাচ্ছি। ষড়যন্ত্র মানে ঠিক এই জায়গাটা, এটাই হচ্ছে ষড়যন্ত্র। ওকে, শ্বাসনালী তো বুঝতে পারেন, খাদ্যনালী, এই প্রত্যেকটা জিনিস দরকার, বাকিগুলো আমার মনে হয় দেখলেই চিনবেন। কিন্তু এই কথাগুলি চারটা শব্দ হইতে আপনার কাছে অপরিচিত ছিল, তারাও বাকযন্ত্রের অংশ। ওকে, গেল। আমার মনে হয় এই জিনিসটা ক্লিয়ার। এবার আমরা অন্য একটাতে যাই, এটা থাকুক, এটা ক্লিয়ার। আচ্ছা, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 সেশনের একটি প্রশ্ন আছে, দেখি পারেন কিনা। ধ্বনি প্রত্যঙ্গ নয় কোনটি? তার মানে এখানে বাকযন্ত্র দেয় নাই, একটু ভেরিয়েশন আছে। তো এই ভেরিয়েশনগুলো একটু মাথায় রাখবেন। প্রত্যঙ্গ মানে প্রতি অঙ্গ, দেখেন অঙ্গ অঙ্গ বোঝাচ্ছে, তাহলে প্রত্যঙ্গ নয় কোনটি? অ্যান্সার তো ইজিলি পারার কথা, দেখি বলেন তো, প্রত্যঙ্গ নয় কোনটি? ওকে, তাহলে মানে সবসময় যে শুধু প্রশ্নের মধ্যে বাকযন্ত্র কথাটা থাকবে তা কিন্তু নয়, তার সিনোনিমও থাকতে পারে, অন্য কোনো শব্দ দিয়ে কি করতে পারে আপনাকে বুঝিয়ে দিতে পারে। আরে আপনারা কত কথা বলে ফেলতেছেন, কিন্তু আমি তো দেখতেও পারতেছি না। হ্যাঁ, মানে আপনারা আড্ডাটা ভালো দিচ্ছেন, মানুষ মাত্রই ভুল করে না। আচ্ছা, ওকে, কি হবে, পারার কথা আশা করি। হ্যাঁ, মানে নয় কোনটি, নয় কোনটি, নয় কোনটি একটু দেখি, তাড়াতাড়ি অ্যান্সার করুন তো। মানে আপনাদের একটু অ্যান্সার টান্সার করাই, কারণ আপনারা আসলে অ্যাটেনশন রাখেন কিনা সেটা একটু দেখা। আর সবাই তো ডি অ্যান্সার করছেন, ডি আসলে কি? হ্যাঁ, কান। ও ঠিক আছে, ঠিক আছে। তার মানে মুখ তো কথা বলার জন্য দরকার হয়, ঠোঁট দরকার হয়, দাঁত দরকার হয়, কান তো আমাদের দরকার হয় না। ওকে, ঠিক আছে, আপনার পারছেন। পরের অংশের দিকে যাই আমরা। এবার আসেন মৌলিক ধ্বনি। মৌলিক ধ্বনি, আমরা বর্ণ নিয়ে কথা না বলি, আমার মনে হয় আপনাদের কেউ ছোট বাচ্চা না, সবাই মোটামুটি বড় হয়ে গেছেন, সবাই আমরা বর্ণ চিনি। স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি, আমরা সবাই চিনি। এখানে মৌলিক ধ্বনির কথা বলা আছে। মৌলিক ধ্বনি কয়টি? এই 3টা জিনিস পরীক্ষায় প্রায় সময় থাকে, আপনাকে মনে রাখতে হবে। যখন মৌলিক স্বর বলবে তখন 60টি, যখন মৌলিক ব্যঞ্জন বলবে তখন 30টি, ওভারঅল যখন দুটো আমরা যোগ করি তখন পাই কয়টি? 37টি। তাহলে যখন এই যে এই বিষয়টা থাকবে, স্বরের কথা থাকলে 60টি, স্বর উল্লেখ ব্যঞ্জনের কথা আছে তাহলে 30টি, স্বর ব্যঞ্জন কোনোটা আলাদা করে উল্লেখ করা নাই, শুধুই বলা আছে মোট মৌলিক ধ্বনি কয়টি। তাহলে অ্যান্সারটা কত হবে? 37টি। ধরতে পারছেন কিনা? ওই যে ব্যঞ্জন 30, স্বরধ্বনি 7, টোটাল কত? 37। এখন বিষয়টা হচ্ছে কি, বাকি ধ্বনিগুলো কোথায় গেল? আমরা বাকি ধ্বনিগুলোকে কেন মৌলিক বা মৌলিক বলছি না? আমরা তো ধরেন স্বরবর্ণ পাই কয়টি? 50টি। বাকিগুলো কেন পায় না? এই ধ্বনির সাথে বর্ণের একটা পার্থক্য আছে। হ্যাঁ,
এটা আমরা আশা করি সবাই মোটামুটি জানি। ধ্বনির সাথে বর্ণের একটা পার্থক্য আছে। পার্থক্যটা কোথায়? ধ্বনি মানে হচ্ছে কি আমি যে কথাগুলো বলছি আপনার কানে যেটা শুনছেন সেটাই ধ্বনি। ওকে, তাহলে আমি যখন সেটা লিখবো সেটা হচ্ছে বর্ণ। এখন কিছু বর্ণ আছে যেগুলোর ধ্বনি আসলে নেই। ধ্বনি নাই বলতে তার ধ্বনিটা অন্য বর্ণের মধ্যে আছে। যেমন ধরেন আপনারা তো ইন্টারমিডিয়েট পরীক্ষায় উচ্চারণ শিখে আসছেন, মূর্ধন্য, তার কি আলাদা কোনো ধ্বনি আছে? না, তার সাউন্ডটা কিসের মতো হয়? দন্তন্যর মতো হয়। ওকে, যেমন ধরেন আপনি মূর্ধন্য ষ, তার কি আলাদা সাউন্ড আছে? নেই, তার সাউন্ডটা কিসের মতো হয়? তালব্যস্বর মতো। তাহলে বলুন তো এবার এই বর্ণগুলো এটাকে হচ্ছে সরাসরি আমরা বর্ণ বলতে পারি কিন্তু ধ্বনি বলতে পারি না। কারণ আলাদা কোনো তার কি নাই, সাউন্ড নেই বিদায়। আলাদা করে সাউন্ড নেই বিদায় তাদেরকে আমরা কি বলছি না, বর্ণ বলছি না। ওকে, আশা করি বিষয়টা ধরতে পারছেন। তারপর আমি এখানে একটু চার্টটা দিয়ে স্বরধ্বনিটা একটু দেখাই দিই, তাহলে আমার মনে হয় আরো একটু ক্লিয়ার হবে, আরো একটু ক্লিয়ার হবে। ধরেন আমি স্বরবর্ণগুলো একটু লিখে আজকে স্বরাশিক, হ্যাঁ এইভাবে লিখতে হয়তো আপনারা একটু বুঝেন ভালো। আচ্ছা একটু দেখেন, মানে কেন মৌলিক বলছে, আমরা 7টি মৌলিক স্বরধ্বনি পাচ্ছি, বাকিগুলো আমরা বলছি না। না পারার কি আছে, সব পারে না। আচ্ছা ঠিক আছে, পারলে ভালো। ওকে, তাহলে এখানে কয়টি পাচ্ছি? আমরা ওই যে স্বরবর্ণ যেটা শিখে আসছিলাম বদ্দিনা পড়া, হ্যাঁ আমরা সব পারি। কিন্তু এখন দেখেন আমরা শিখবো ধ্বনি আছে কিনা দেখবো। হ্যাঁ, এটার কিন্তু আলাদা সাউন্ড আছে, আমরা এটারও জানি আলাদা সাউন্ড আছে, এটারও আলাদা সাউন্ড আছে। কিন্তু এই কি আলাদা কোনো সাউন্ড আছে? যারা উচ্চারণ শিখে আসছেন, অর্থাৎ কি দীর্ঘই থাকলে কি তার কোনো আলাদা সাউন্ড হয়? হয় না তো। যেমন আপনি যখন হাতি বলবেন, আপনি যখন নদী বলবেন, এই সাউন্ডগুলো কি, এটা হাতি, এটাকে নদী বলে আপনি টানতে পারেন? মানে দীর্ঘই থাকার কারণে কি আমরা দীর্ঘ করি? তা কিন্তু না। এর সাউন্ডটা কিসের মতো হয়? রশির মতোই তো হয়, তাই না? সাউন্ডটা তো রশির মতোই হয়, নদী এভাবেই তো হয়। অর্থাৎ এই যে দীর্ঘই সাউন্ডটা রশির মতো হয়, তার মানে এই বর্ণের আলাদা কোনো ধ্বনি নেই, তার ধ্বনিটা হচ্ছে কিসের মতো? তাহলে তাকে আমরা মৌলিক ধ্বনিতে রাখছি না। একই সাথে এর কোনো আলাদা ধ্বনি নেই, তাকে আমরা মৌলিক ধ্বনিতে রাখছি না। রি এর সাউন্ডটা হচ্ছে ব্যঞ্জনের র এর মতো, বা রি রি ব্যঞ্জনের অংশ, কিন্তু সংস্কৃত ব্যাকরণের কারণে সে এখনো বাংলায় স্বরধ্বনিতে অবস্থান করছে, তাকে মৌলিক স্বরধ্বনি বলা হয় না। এই বর্ণটার মুখে যৌগিক বলা হয়। কেন বলা হয়? কারণ এর ভিতরে কয়টি বর্ণ আছে? 2টি বর্ণ আছে। তারা যখন সাউন্ড করি তখন এই অংশগুলো হয়। ওকে, তাহলে দেখেন দুটো একই অংশ, ওই ওই একই সাউন্ড করেন, দেখেন তো এটাও সাউন্ড করেন আর একই সাউন্ড করেন, একই বর্ণ পাচ্ছেন। অর্থাৎ এই বর্ণের ভিতরে কয়টা বর্ণ পাচ্ছেন? 2টো বর্ণ পাচ্ছেন। তাহলে এটাও সেম অবস্থা, এই বর্ণটা যখন আপনি সাউন্ড করবেন, এখনও দেখেন তো একই অবস্থা কিনা? এই বর্ণের ভিতরে কয়টা বর্ণ পান? 2টো বর্ণ পাচ্ছেন কিনা দেখেন, এখানেও আমরা 2টো বর্ণ পাচ্ছি। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই যে যৌগিক, এটা অর্থাৎ এর একটা আলাদা সাউন্ড আমরা পাই, এরও আলাদা একটা সাউন্ড পাই, কিন্তু এর যে আলাদা সাউন্ড ঠিক আছে পাচ্ছি আমরা মানিয়ে নিলাম এটাকে আলাদা সাউন্ড আছে। তো এই বর্ণের ভিতরে তো আমরা 2টো বর্ণ পাচ্ছি। ওই তাহলে এই বর্ণগুলো তো এখানে অলরেডি ছিল, আছে তো, তাই না? এখানে তো আছে। এই বর্ণটা দেখেন এখানে তো কি অবস্থা, এই বর্ণগুলো তো এখানে আছে অলরেডি, আলাদা তো নয়। এই বর্ণগুলো তো আগেই ছিল, তাহলে যার কারণে আমরা তাদেরকে মৌলিক বলছি না। তাহলে অলমোস্ট যদি আমরা চিন্তা করি, তাহলে মৌলিক পাচ্ছি কয়টা? আমরা মৌলিক পাচ্ছি 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। আরেকটা বর্ণ আছে, সেটা হচ্ছে ইংলিশের এ এর মতো, এই যে এ এর সাউন্ডটা, এই সাউন্ডটা। ওকে, একাডেমি শব্দটা যখন আমরা বলি, অ্যান্ড শব্দটা যখন বলি, যখন আমরা যেটা করে থাকি সেটাই অ্যান্ড বলেন, একাডেমি বলেন। ওকে, এই যে অংশটা, এটা এই এর সাথে এর একটা পার্থক্য আছে, কিন্তু এটা আমরা একটু পরে বুঝতে পারবেন। এটাতে একটু সংবৃত থাকবে আর এখানে একটু কি থাকবে? বিবৃত থাকবে। এটা একটু ঠোঁট কম করবে আর একটু বেশি করবে, এটার থেকে একটু বেশি করবে। ওকে, এটা একটু ঠোঁটটা একটু উপরের দিকে থাকবে, এটা আরেকটু নিচে থাকবে, তার থেকে একটু নিচে থাকবে, একটু পরে বুঝতে পারবেন। তাহলে টোটাল কয়টা পাচ্ছি? 7টা, এখানে 6টা, আর এই যে একটা 7টা। এই 7টাকে মৌলিক ধ্বনি বলছে, বাকিগুলোকে বলছে না। আর যৌগিক বলা হয় কোনটাকে? এই দুটাকে বলা হয় যৌগিক। কেন যৌগিক বলা হয়? যৌগিক বলা হয় কারণ এখানে একটি বর্ণের ভিতরে কয়টি বর্ণ আছে? 2টো বর্ণ থাকার কারণে এই 2টো বর্ণকে বলা হয় যৌগিক স্বরবর্ণ। যৌগিক কারণ তাদের ভিতরে 2টো ধ্বনি আছে, সেই কারণে। আশা করি এটুকু বুঝতে পারছেন, মানে কেন বাকিগুলো আমরা মৌলিক বলছি না সেটা তো আশা করি আমার মনে হয় ধরতে পারছেন। সেটা আমার মনে হয় ধরতে পারছেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্বরবর্ণ শেখাচ্ছে, এটাই তো আসলে। আশেপাশে যদি আপনাদের আশেপাশে কোনো ছোটো ভাই বোন থাকে, হ্যাঁ, তখন বলবো স্যারে আসলে কী পড়ায়, ভাই এটা কী পড়ায়? স্বরবর্ণই পড়ায় দেখে। ঠিক আছে, আমরা পরের অংশের দিকে যাই। এখানে আমার মনে হয় কারো কোনো সমস্যা থাকার কথা নয়। এরপরে মৌলিক স্বরধ্বনি গেল, মৌলিক স্বরধ্বনি গেল। এই মৌলিক স্বরধ্বনির সাথে আরেকটা জিনিস একটু মাথায় রাখবেন, শীটের মধ্যে একটু শীট
যখন আপনি দেখবেন সেখানে একটা জিনিস দেখেন আনুনাসিক স্বরধ্বনি বলে একটা কনসেপ্ট আছে। দেখেন আনুনাসিক স্বরধ্বনি এখানে আছে কিনা আমি একটু দেখি। এখানে নাই, আমি একটু তারপরে দেখাই দিই। আনুনাসিক স্বরধ্বনি, এটা জাস্ট একটু বলে দিই, এটা আমার মনে হয় পারবেন। আনুনাসিক, আনুনাসিক স্বর, এই আনুনাসিক স্বর কতটি? এটাও 60টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? তাও 60টি। তাহলে আনুনাসিক স্বর কখন মৌলিক স্বর, মানে মৌলিক স্বরধ্বনিকে কখন আনুনাসিক স্বরধ্বনি বলবো? এই মৌলিক স্বরধ্বনির উপরে যখন চন্দ্রবিন্দু বসে, আবারও বলি, মৌলিক স্বরধ্বনির উপরে যখন চন্দ্রবিন্দু বসে তখন আর কি হয়ে যায়? আনুনাসিকতা হয়ে যায়। তাহলে এই আনুনাসিকতা বোঝার জন্য এক প্রকার কিসের দরকার হয়? আমাদের চন্দ্রবিন্দুর দরকার হয়, চন্দ্রবিন্দু। তাহলে চন্দ্রবিন্দু যখন বসে তখন সেগুলো কি বোঝায়? আনুনাসিকতা বোঝায়। আনুনাসিকতা মানে হচ্ছে যেখানে অনেকটা কি নাসিকের দরকার হয়। সাউন্ডের ক্ষেত্রে, ধ্বনির ক্ষেত্রে যখন আমাদের কি দরকার হয়? নাসিকের সাহায্যে কিছুটা সাউন্ড করব, নাসিকের সাহায্যে, তখন সেগুলোকে আমরা কি বলি? তখন সেগুলোকে আমরা আনুনাসিক স্বরধ্বনি বলি। আমি এখানে জাস্ট বাকিটা, এটাও তো হচ্ছে না, সাদা দিয়ে হোয়াইট দিয়ে লিখি। ওকে, এটা একটু গুছিয়ে নেন, এগুলো শিটে আছে, তারপর একটু বলছি, মানে শীত থেকে একটু দেখে নেন আপনারা। তাহলে মৌলিক স্বরধ্বনি কেন সেটা পেলেন। এই মৌলিক স্বরধ্বনির পরে দেখেন আনুনাসিক স্বরধ্বনি। আনুনাসিক স্বরধ্বনি 60টি আছে। মৌলিক স্বরধ্বনির উপরে যদি চন্দ্রবিন্দু বসে সেগুলো কি হয়ে যায়? আনুনাসিক স্বরধ্বনি হয়ে যায়। তাহলে চন্দ্রবিন্দু বসা মানেই হচ্ছে যখন আমরা সাউন্ড করতে যাব তখন কি দরকার হবে? একটু নাকের সাহায্যে দরকার হয়, নাসিকের দরকার হয়, তখন সেগুলোই। যেমন এটার জন্য একেবারে পারফেক্ট একটা উদাহরণ হচ্ছে কি, তারা, সম্মানার্থে আমরা কি বলি? তারা বলি, তাই না? তাহলে এই যে অংশগুলো এখানে আমরা কি করেছি? একটু চন্দ্রবিন্দুর প্রয়োগটা করেছি, তাহলে সেক্ষেত্রে আনুনাসিকতার অংশটা আমরা নিয়ে এসেছে। তাহলে একটু মাথায় রাখবেন, আনুনাসিক স্বরধ্বনি ও মৌলিক স্বরধ্বনির মতো 60টি, শুধুই মৌলিক স্বরধ্বনি, এই যে মৌলিক স্বরধ্বনিগুলো পাইছেন, এই 60টি মৌলিক স্বরধ্বনির উপরে যদি আমরা চন্দ্রবিন্দু বসাই তখন সেটা কি হয়ে যায়? আনুনাসিক হয়ে যায়। ওকে, এবার একটা প্রশ্ন দেখেন তো, এই যে প্রথম প্রশ্নটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়েরই প্রশ্ন, দেখি পারেন কিনা। চন্দ্রবিন্দু মূলত কিসের পরিবর্তিত রূপ? চন্দ্রবিন্দু মূলত কিসের পরিবর্তিত ধ্বনির রূপ? এটুকু দিয়েও হইতে পারবেন, এই কনসেপ্টটা দিয়ে এটা আনসার করতে পারবেন। আমি মুদি খেলে ফেলছি। আচ্ছা, মানে যেটুকু বলছি আমার কথার মধ্যে থেকে দেখি এটার আনসার করতে পারেন কিনা, মানে যেটুকু কথা বলছি সেটুকু দিয়ে। ওকে, আপনাদের তো প্রায় অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে, আমি দেখি 1.5 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করব। তাহলে আমরা এখানে অ্যান্সারটা, আমার মনে হয় অনেকটা অ্যান্সার দিয়েছেন, সবাই তো অ্যান্সার দেওয়ার কথা। হ্যাঁ ঠিক আছে, এই যে ধরতে পারছেন, ধরতে পারছেন। ওকে, এটার সাথে অনেকটা, যদি বা সরাসরি না গেলেও কিন্তু এখানে আমি যে কথাগুলো বলছি সেটুকু দিয়ে কিন্তু এটাও অ্যান্সার করা যায়। কিসের হবে অ্যান্সারটা? হচ্ছে আনুনাসিক ধ্বনির, আনুনাসিক ধ্বনির। ওকে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, যেমন ধরেন এটার সাথে আমি একটু শব্দ দিই। আমরা ধরেন চন্দ্র, হ্যাঁ, চন্দ্র শব্দ থেকে আমরা কি পাই? চাঁদ শব্দটা পাই, তাই না? এই চাঁদ শব্দটার মধ্যে আমরা চন্দ্রবিন্দু বসাচ্ছি। এই চন্দ্র শব্দটার মধ্যে তো আমরা চন্দ্রবিন্দু ছিল না, কিন্তু এখানে বসাচ্ছি। কেন বসিয়েছি দেখেন, কারণ এই যে দেখেন তো এখানকার কি ধ্বনি ছিল, এই যে মাঝখানে একটা ধ্বনি আছে দেখেন, দন্তন্য আছে কিনা, নাসিক্য ধ্বনি কিনা, নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি আমরা কি জানি? ও, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম। একটু পরে বুঝতে পারবেন এই নাসিক্য ধ্বনিগুলো। তার মানে এই যে নাসিক্য ধ্বনিটা বাদ যাচ্ছে বিধে তার পরিবর্তে মূলত আমরা কি বসাচ্ছি? চন্দ্রবিন্দুটা বসাচ্ছি। আশা করি বুঝতে পারছেন। এই কথাটা এখানে বলা হচ্ছে, যে কথাটা আমি একটু আগে অনেকটা মুখেও বলছিলাম। ওকে, এবার পরের প্রশ্ন বা পরে কোনো প্রশ্ন আছে কিনা? আছে, একটু দেখেন তো কোনটি যুগ্ম স্বরধ্বনি, কোনটি যুগ্ম স্বরধ্বনি, দেখি পারেন কিনা। যুগ্ম মানে একটার ভিতরে দুটো আছে, কোনটিতে? একটার ভিতরে দুটো আছে, তাড়াতাড়ি অ্যান্সার করেন, খুব দ্রুত অ্যান্সার করবেন। একটার ভিতরে দুটো আছে, একটার ভিতরে দুটো আছে, এরকম কোনটি? যুগ্ম স্বর, যৌগিক স্বর। আপনি সরাসরি প্রশ্ন কমন পাবেন না, একটু কি থাকবে, ঘুরিয়ে পেরিয়ে প্রশ্ন থাকতে পারে, ঘুরিয়ে পেরিয়ে প্রশ্ন থাকবে বলে একই কথা। যুগ্ম স্বরধ্বনি কোনটি? জি নাইম, চমৎকার, সবার আগে অ্যান্সার দিয়ে দিয়েছেন। তাসফিয়া সুলতানা, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আনসার পাচ্ছি আমি। হ্যাঁ, এটাই আনসার, ঠিক আছে, চমৎকার, পারছেন আপনারা। ওকে, পর ওই যে কেন যুগ্ম বলা হয়, কারণ এটার ভিতরে কয়টি বর্ণ আছে? দুটো আছে, সে কারণে। তারপরে যাচ্ছে আরেকটা কি আছে আবার, বাংলা বর্ণমালা যৌগিক স্বর কয়টি? এটাও পারার কথা। যৌগিক স্বর আশা করি পারবেন। যৌগিক স্বর কয়টি? যৌগিক স্বর কয়টি বলেন তো? যৌগিক স্বর অর্থাৎ যৌগিক স্বর, একটা বর্ণের ভিতরে দুটো বর্ণ আছে, এরকম স্বর আছে কয়টি? পাচ্ছে, অ্যান্সার করেন। আর 5 সেকেন্ড, খুব দ্রুত। যৌগিক স্বর মানে তখন আপনারা বুঝেন কিনা আসলে বুঝতে পারবো আমি।
বাপ্পি চৌধুরী কি আগের প্রশ্ন আনসার দিয়েছেন এখনটা? আচ্ছা, এখন ওটা দিয়েছেন। হুমায়রা সবার আগে অ্যান্সার দিয়ে দিয়েছেন দেখি। হুমায়রা দেখি বেশি দুষ্টামি করেন, আবার দেখি পড়ালেখায় ভালো আছেন দেখি, সবার আগে অ্যান্সারও দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আশা করি ধরতে পারছেন আপনারা। ওকে, তার মানে বোঝা যাচ্ছে অর্ধ স্বরধ্বনি। ওকে, আমি ছোটো ছোটো কনসেপ্টগুলো একটু আলোচনা করে দিই। অর্ধ স্বরধ্বনি, অর্ধ মানে তো বুঝতেই পারেন অর্ধেক, কিন্তু এখানকে অর্ধ স্বরধ্বনি মানে অর্ধেক স্বরধ্বনি থাকবে সেটা নয়, এটা সেমি ভাওয়ালকে বোঝায় অনেকটা। অর্ধ স্বরধ্বনি হচ্ছে চারটি, সেই চারটিগুলোকে কি আমরা দেখেন তো, এই যে সিম্পলি যদি আমি এগুলো একটা দেখাই, সরু সরা রস্য দীর্ঘ, হ্যাঁ এই তো, তাহলে দেখেন রস্য দীর্ঘ রি এ ওই, তাই না? এই যে প্রথম দুটো বাদ দিয়ে বাকি যে মৌলিক স্বরধ্বনি আছে চারটি, ওই চারটিকে বলা হয় অর্ধ স্বরধ্বনি। তার মানে কি আছে, রস্যই রস্য এ ও, এই চারটিকে অর্ধ স্বরধ্বনি বলা হয়। অর্ধ স্বরধ্বনি কেন বলে? কারণ হচ্ছে তারা যখন শব্দের শেষে বসে পুরোপুরি সাউন্ড হয় না, পুরোপুরি উচ্চারিত হয় না। কিরকম দেখেন, আপনি যখন বলছেন তাই, তাহলে এখানকার ইটা কি পুরোপুরি সাউন্ড হয়েছে? সেক্ষেত্রে বইয়ের উদাহরণটা দেখেন, এটা হয়তো আপনাকে আগেও দেখিয়েছিলাম। চায়, চাই, আরেকটা হচ্ছে চায়। আমি চাই খাবো, আমি এখন চা খেতে চাই না। দেখেন চাই খাবো, এখানকার এই যে ই ধ্বনিটা, এটা পুরোপুরি সাউন্ড হচ্ছে, এই ধ্বনিটা কিন্তু পুরোপুরি সাউন্ড হচ্ছে না। তাহলে এখানে কেন পুরোপুরি সাউন্ড হচ্ছে? কিন্তু তার আগে কোনো স্বরধ্বনি নেই, মাঝখানে হাইফান থাকাতে মানে বিরাম চিহ্ন থাকাতে সে অনেকটা কী হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। তাহলে আলাদা হওয়াতে এই ধ্বনি পুরোপুরি সাউন্ড হচ্ছে, এটা পূর্ণ স্বর হচ্ছে। কিন্তু এখানে পুরোপুরি সাউন্ড হচ্ছে না, তার আগে আরেকটি স্বরধ্বনি আছে, তখন সে অর্ধেক সাউন্ড হচ্ছে। এই অংশটাকে বলা হয় কি, অর্ধ স্বরধ্বনি। তাহলে অর্ধ স্বরধ্বনি কি সবসময় অর্ধ স্বরধ্বনি? তা কিন্তু নয়। যখন সে আরেকটি স্বরধ্বনির পাশে বসে, যখন শব্দের আরেকটি স্বরধ্বনির পাশে থাকলে তখন সে পুরোপুরি সাউন্ড হয় না বিদায় এই চারটিকে কি বলা হয়, অর্ধ স্বরধ্বনি বলা হয়। তাহলে কনসেপ্ট একটু মাথায় রাখবেন, অর্ধ স্বরধ্বনি মানে কি, পুরোপুরি সাউন্ড না হওয়া, পূর্ণ স্বরের মতো উচ্চারিত না হওয়া। আবারও বলি, অর্ধ স্বরধ্বনি কেন বলা হয়? এগুলো কি হচ্ছে পূর্ণ স্বরের মতো বা স্বরধ্বনির মতো, স্বরের মতো উচ্চারিত হয় না, উচ্চারিত হয় না। কখন হয় না? যখন তার আগে কি থাকে, আরেকটি স্বরধ্বনি থাকে, তখন তারা পুরোপুরি সাউন্ড হয় না, উচ্চারিত হয় না বিদায় তাদেরকে অর্ধ স্বরধ্বনি বলা হয়। এরকম কয়টি আছে সেমি ভাওয়াল? চারটি আছে, চারটি মনে রাখবেন। ওকে, আমার মনে হয় পারবেন। তারপরে অংশের দিকে আমরা যাই। ওকে, শেষ করি, পরের অংশের দিকে যাচ্ছি। মৌলিক স্বরধ্বনি, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন থাকে, অনেক বেশি প্রশ্ন এখান থেকে থাকে ইদানিং, অনেক বেশি। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইদানিং প্রশ্ন থাকে এখানে, মানে থাকেই কেন জানি, একটা ইউনিভার্সিটি থাকেই, এমন কোনো ইউনিভার্সিটি না এখান থেকে প্রশ্ন আসে না, ইদানিং থাকে। গত 3 বছর ধরে এখান থেকে প্রশ্ন থাকে। ওকে, একটু বোঝার চেষ্টা করেন মৌলিক স্বরধ্বনির উচ্চারণটা কিভাবে হয়। ওকে, উচ্চারণটা, এই চারটি ধ্বনির উচ্চারণটা কিভাবে হয় দেখেন তো কিভাবে হইতে পারে। এখানে যে বর্ণগুলো আছে, মাঝখানে যে 7টি বর্ণ আছে, 7টি বর্ণের কিন্তু কি, মানে 7টি ধ্বনি কিন্তু মৌলিক স্বরধ্বনি। ধরতে পারছেন কিনা খেয়াল করেন, 7টি কিন্তু মৌলিক স্বরধ্বনি। তাহলে এই মৌলিক স্বরধ্বনিগুলো আপনি এই চারটা বা এই ছকটা পারার জন্য আমি প্র্যাকটিসে যাব, কিন্তু এখানে একটু সময় দিচ্ছে, বাকিগুলোতে এত সময় দেবো না, কারণ এটা একটু ইম্পর্টেন্ট বেশি। এখানে দেখেন আপনাকে যেটা করতে হবে, এই সিকোয়েন্সটা মেনটেন করে মনে রাখবেন। তাহলে কীভাবে মনে রাখতে পারেন, রস্যির পরেই তো রস্য থাকে, তাই না? রস্যই, তারপরে দীর্ঘই, এরপরেই তো রস্য, এটা তো মৌলিক স্বরধ্বনি না, তাহলে তারা পাশাপাশি আছে, এখানেও তারা পাশাপাশি থাকবে। এরপরে কি এরপরেও আমরা জানি এ দুটো পাশাপাশি থাকে, হ্যাঁ, মৌলিক স্বরধ্বনির মধ্যে। তারপরে এ, আরেকটা হচ্ছে অ, মাঝখানে থাকে আ। সো আপনি এই সিকোয়েন্সটা মেনটেন করে মনে রাখবেন, মনে রাখতে হবে, ঠিক আছে? কোন দুটি পাশাপাশি আছে সেটা মনে রাখতে হবে। এবার এখানে আসেন, জিহ্বার উচ্চতা। যখন আপনি সাউন্ড করতে যাবেন, তখন আপনার জিহ্বার অবস্থানটা বা জিহ্বার উচ্চতাটা, মুখের গর্তটাকে যদি 4টা লেভেলে ভাগ করা হয়, একটা হচ্ছে একেবারে উচ্চ, তারপরে তার থেকে নিচে উচ্চ মধ্য, এর থেকে আরো একটু নিচে নিম্ন মধ্য, একেবারে নিচে সেটা হচ্ছে নিম্ন। সো এই উচ্চতার মধ্যে কয়টি আছে? দুটো আছে। প্রথম দুটো উচ্চ। যখন আমরা সাউন্ড করবো, ই ধ্বনি সাউন্ডগুলো দেখেন জিহ্বাটা একেবারে উপরে থাকে, আপনি নিজে নিজে সাউন্ড করে দেখেন। যখন আপনি আ সাউন্ড করবেন, দেখেন আপনার জিহ্বাটা একেবারে নিচে থাকে। তাহলে এই 7টি ধ্বনি যখন সাউন্ড করতে যায়, আমাদের জিহ্বার অবস্থানটা, জিহ্বার উচ্চতা কোথায় থাকে তার উপর ভিত্তি করে 4টি লেভেলে ভাগ করা যায়। 4টির মধ্যে আপনাকে সিকোয়েন্স মেনটেন করে মনে রাখতে হবে। গেল একটা বিষয়। আরেকটা দেখেন, জিহ্বার অবস্থান। যখন আপনি সাউন্ড করবেন, আপনার জিহ্বার অবস্থান কোথায় থাকবে? আপনার জিহ্বার অবস্থানটা কি সামনের দিকে চলে আসে, নাকি পিছনের দিকে থাকে, নাকি মাঝখান বরাবর থাকে, তার উপর ডিপেন্ড করে ভাগ করা হয়েছে। তাহলে একটা হচ্ছে জিহ্বের উচ্চতা, আর একটা হচ্ছে জিহ্বের অবস্থান। দুটার পার্থক্য কি? যখন সাউন্ড করবেন তখন আপনার জিহ্বার উচ্চতাটা কোথায় থাকবে, আর অবস্থান হচ্ছে কি, যখন উচ্চতার দিক থেকে আপনি কোথায় অবস্থান করবেন। যেমন আপনি ই ধ্বনি উচ্চারণ করেন, ই যখন জিহ্বাটা সামনে আসে, যখন আপনি উ বলেন, তাহলে জিহ্বাটা দেখেন তো পিছনে যায় কিনা। আর যখন আ বলেন,
আপনার জিহ্বা কিন্তু নড়াচড়া করে না, মানে আ আ বললে আপনার জিহ্বা কোথায় থাকে, মাঝখানে বা নিচে যেখানে পড়েছিল সেই জায়গায় মাঝখান বরাবর পড়ে আছে, না সামনে যায় না পিছনে যায় না ডানে যায় না বাঁয়ে যায়। ওকে, তাহলে গেল একটা বিষয়। তাহলে অবস্থানের দিক থেকে তিনটে আবার ভাগ করা আছে, একটা সামনের দিকে আসা, মাঝখান বরাবর থাকা, পশ্চাৎ পেছনের দিকে যাওয়া। ঠোঁটের উন্মুক্তি মানে ঠোঁটটা কতটুকু প্রশস্ত হবে তার উপর ডিপেন্ড করে ভাগ করা হয়েছে চারটি লেভেলে। সংবৃত মানে ঠোঁট কি হবে, একটু বেশি খুলবে, ঠোঁট বেশি খোলে, ঠোঁট কম খোলে, সরি ঠোঁট হচ্ছে কম খোলে। আর এটা কি, বিবৃত মানে হচ্ছে ঠোঁট বেশি খোলে। বেশি খোলে। আমি এটা যেহেতু লাইভ ক্লাস এখানে যেহেতু লিখছি সেক্ষেত্রে বলে রাখি, এটা বানান অশুদ্ধ না, এটা ভুল, শুদ্ধই। এটা শুদ্ধই, যখন ফাইনাইট ভার্ব হিসেবে হয় তখন এটা ভাবে হয়। তারপরে বলে রাখছি, আপনারা অনেকে বার মনে করবেন আমি ভুল লিখছি কিনা, না এটা শুদ্ধই। যখন নন ফাইনাইট হয় তখন সে কী হবে, এই অংশে যাবে। আচ্ছা আসেন, এগুলো বানানের আপনাদের রিটেন ক্লাসগুলোতে পাবেন। সংবৃত মানে হচ্ছে ঠোঁট একটু কম করবে, এক প্রকার ক্লোজ ভাওয়েল যেটাকে বলে। বিবৃত মানে ঠোঁট বেশি করবে, যেটাকে আমরা ওপেন ভাওয়েল বলি। তাহলে তার সাথে সংবৃত, এই দুটো ধ্বনি সাউন্ড করতে গেলে ঠোঁটটা একটু বেশি খুলে, এখানে তার থেকে একটু কম করলে, এখানে এইটা তার থেকে একটু কী হবে, এখানে এই যে সংবৃত মানে একটু কম খুলবে, এটা একটু তার থেকে বেশি করবে, এটা তার থেকে বেশি করবে, আর এখানে কী হবে, একেবারে বেশি করবে। নিজেরা সাউন্ড করে দেখেন বাসায় বসে বসে, এই ধ্বনি এবং আ ধ্বনি সাউন্ড করে দেখেন। আশেপাশে কেউ থাকলে একটু আস্তে ধীরে সাউন্ড করি, হ্যাঁ, পরে আবার মাইন্ড করে বসবে যে এত বড় ছেলে মেয়ে এখন আবার সুরো সরা শিখামো শুরু করছে। একটা লজ্জার বিষয় কিন্তু। তার মানে দেখেন, ইউনিভার্সিটি শুরুতেই বলছিলাম, ইউনিভার্সিটি হচ্ছে এমন একটি বিষয় আপনার যত ধরনের বেসিকের ঘাটতি আছে সবটা কিন্তু আপনাকে কী করতে হয়, ক্লিয়ার করে নিতে হয়। ওকে, আসেন তাহলে আশা করি ধরতে পারছেন। এইবার দেখেন এই দুটো ধ্বনির মধ্যে পার্থক্যটা খুঁজে নেন, দেখেন তো পার্থক্য নিজে পাইছেন কিনা। যখন এ ধ্বনি সাউন্ড করবেন জিহ্বাটা একটু উপরে থাকবে আর ঠোঁটটা একটু কম খুলবে, আর এই যখন বলবেন জিহ্বাটা তার থেকে একটু বেশি খুলবে আর কি হবে, উচ্চতার দিক থেকে আর একটু কী হবে, নিচে আসবে। ওকে, আমার মনে হয় চারটা একটু মাথায় রাখলে হবে। বাসায় যেহেতু সবাই হয়তো আছে আশেপাশে, একটু সাবধানে পড়বেন আর কি, আস্তে ধীরে পড়বেন। ওকে, একটু দেখে নেন শীট যেখানে আছে বা আমার চোখের সামনে যা আছে একটু দেখে নেন। আমি কয়েকটা প্রশ্ন সলভের দিকে যাচ্ছি। এখানে প্রশ্নগুলো একটু ঝামেলার প্রশ্ন হয়, মানে যতটা সহজ মনে করেন ততটা নয়, একটু ঝামেলার প্রশ্ন হয়। তাহলে আমি যাচ্ছি, একটু দেখেন এবার কিছু প্রশ্নের দিকে যায়। প্রথমে আসেন, বাংলা ধ্বনিতত্ত্বে জিহ্বার উচ্চতা অনুসারে প্রথম স্বরধ্বনি কোনটি? খুব দ্রুত অ্যান্সার করেন। আচ্ছা একটা প্রশ্ন আমি বুঝাই দিই, বাকি প্রশ্নগুলো আপনারা করিয়েন। এই প্রশ্নগুলোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে বলছে জিহ্বার ধ্বনিতত্ত্বে জীবের উচ্চতা অনুযায়ী। দেখেন আপনি এই জিনিসগুলো এখানে ধরতে হবে, এমনি শুধু লাইনটা পুরোটাই পড়লেন, হ্যাঁ, তারপরে অপশন থেকে বের করবেন, আপনার প্রশ্ন কিন্তু একুরেসি থাকবে না, আপনার সময় লাগবে বেশি, ধরতে কষ্ট হবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। সো আপনি দেখবেন, ভালো করে পড়ে দেখবেন, ধ্বনিতত্ত্বে জিহ্বার উচ্চতা অনুসারে, তার মানে জিহ্বার উচ্চতা মানে প্রথম কলামটাই তো, প্রথম কলাম অনুসারে প্রথম বাংলা স্বরধ্বনি কোনটি? তাহলে প্রথম কলাম অনুসারে কি ছিল, প্রথমেই ছিল উচ্চ, তারপরে উচ্চ মধ্য। তো আপনাকে চেয়েছে কোনটি, উচ্চতার মধ্যে যেটা আছে সেটাই তো চেয়েছে। আমরা এখানে কি কি বর্ণ ছিল, রস্যি এবং রস্য, এই দুটাই তো। তাহলে আনসারে দুটার মধ্যেই থাকবে, কিন্তু অপশনে দেখেন তো দুটো আছে কিনা, নাই, একটা আছে। তাহলে যেটা আছে সেটাই আনসার, আনসার কি হবে, সি হবে। এবার ধরুন আমি উপরেরটা আবার একটু দেখি কি আছে, দেখেন এই যে দেখেন ধ্বনিতত্ত্বে প্রশ্নটা দেখেন, প্রশ্নের প্যাটার্নটা দেখেন, আপনাদের সি ইউনিটে এসেছিল কিন্তু জিহ্বার উচ্চতা অনুসারে প্রথম। তাহলে জিহ্বার উচ্চতা মানে কি, জিহ্বার অবস্থান, জিহ্বার উচ্চতা, ঠোঁটের উন্মুক্তি, এই অংশটাই তো চেয়েছে। তাহলে এখানকার অংশে প্রথম স্বরধ্বনি কোনটি? প্রথম স্বরধ্বনি মানে হচ্ছে কি, এখানে চারটা লেভেল ভাগ করা আছে। প্রথম বলতে আপনি উচ্চতার অংশটাই দেখছে, তাহলে এখানে দুটো আছে, দুটো থেকে দুটো ইচ্ছা আনসার, কিন্তু অপশনে কি দুটো ছিল, একটা ছিল, যেটা ছিল সেটা আনসার। এখন আবার বলিয়েন না যদি দুটো থাকে তাহলে কি আনসার করবে, দুটো কখনোই থাকবে না, ওইরকম ব্যাককলের মতো প্রশ্ন তারা করবে না, ঠিক আছে। ওকে, এটা আশা করি ধরতে পারছেন। পরেরটা দেখেন এবার এটা নিজেরা অ্যান্সার করেন, খুব দ্রুত অ্যান্সার করবেন। দেখি এবার এটা অ্যান্সার করেন। ওকে, কি বলা আছে, কোন দুটি অর্ধ সংবৃত স্বরধ্বনি, অর্ধ সংবৃত। তাহলে আপনি কনসেপ্টগুলো খেয়াল করবেন শুধু, হ্যাঁ, কনসেপ্টগুলো মানে তো আশা করি বুঝতে পারছেন। এই যে কথাগুলো অর্ধ সংবৃত, আপনাকে বলছে অর্ধ সংবৃত, তাহলে সংবৃতের কাজটা কোথায় থাকে, ওই যে ঠোঁটের উন্মুক্তির মধ্যেই তো থাকে। প্রথমটা ছিল সংবৃত, তারপরটা ছিল অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত, তারপরে বিবৃত। তো আপনার কোন লেভেলটা দরকার, সেকেন্ডটা, অর্ধ
সংবৃত। তাহলে সেকেন্ডে কি কি বর্ণ ছিল বলেন তো? সেই কারণে বলছিলাম আপনাকে সিকোয়েন্স মেনটেন করে মনে রাখতে হবে। তাহলে সেকেন্ডে কি কি ছিল মনে আছে তো নাকি? সেকেন্ডে কি কি ছিল পারছেন? ডি। ওকে, বাহ, বুঝছেন তো নাকি? সবাই দেখে দেখে আনসার করেন নাকি না দেখে আনসার করতেছেন বলুন তো? এটা তো আসলে বুঝতে পারি না যে অনলাইনে হচ্ছে এমন একটি বিষয়, আমি আসলে পাগলের প্রলাপ, মানে আমি পাগলের প্রলাপের মতো বক বক করে যাচ্ছি, আপনারা কি করেন আসলে বুঝতেছেন। এই যে মাঝে মধ্যে কিছু প্রশ্ন দেখলে বোঝা যায় আপনারা যে পড়েন বা বা আছেন, জেগে আছেন, সেটা বোঝা যায় আর কি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। পরের অংশটা দেখেন, একটু খেয়াল করেন। এখানে আরেকটু ডিফিকাল্ট প্রশ্ন এই জায়গা থেকে, এটাও প্রিভিয়াস কোয়েশ্চেন ছিল, সালটা দেওয়া হয় নাই। একটু দেখেন, যখন এরকম তিনটি লাইন, এখানে কিন্তু প্যাচ গুছ পাকায় ফেলছে, কিন্তু এরকম প্রশ্ন আসলে কিন্তু সহজ হয়। মানে যখন আপনাকে একটা না দিয়ে তিনটাকে একসাথে দেয় তখন কিন্তু সহজ হয়। আপনাকে দেখতে হবে কি সম্মুখ, উচ্চ, সংবৃত, স্বরধ্বনি কোনটি। তার মানে তিনটা প্যাচ আছে। এই তিনটা প্যাচ যখন থাকে বা আরও বেশিও থাকতে পারে, তখন আপনি সবগুলোকে একসাথে অ্যান্সার করবেন না, আলাদা আলাদা করে আগে ব্যাক করেন। যদি একসাথে অ্যান্সার করতেন তাহলে এই প্রশ্নের অ্যান্সার করতে আপনার 2 মিনিট লাগবে, তখন এই প্রশ্নের অ্যান্সার করতেও 2 মিনিট লাগবে। দেখি কি হতে পারে। আগে একটা বের করেন, প্রথমে সম্মুখটা বের করেন, তাহলে সম্মুখে কি কি আছে সেটা মিলাই নেন, তারপর উচ্চটা বের করেন, তারপর সংবৃত বের করেন, দেখবেন ইজিলি আপনার অ্যান্সারটা মিলে যাচ্ছে। যদি সবগুলো একসাথে অ্যান্সার করতে যান তাহলে আপনি অ্যান্সার বের করা কষ্ট হয়ে যাবে। আচ্ছা ফারিহা, সত্যি ঠিক আছে, বিশ্বাস করে নিলাম, মানুষকে বিশ্বাস করতে হয়, সেই দিক থেকে বিশ্বাসই করে নিলাম। এই তো অনেকে কিন্তু একেবারে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছে। হ্যাঁ, সামনে আছে দেখে দেখে বলছে। হ্যাঁ, প্রথমে তো একটু সমস্যা নাই, প্রথম লেকচার একটু দেখে দেখেই বলুন, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন আর কি। আস্তে আস্তে প্রথমে থেকে একটু কঠিন কঠিন মনে হইতে পারে। তাহলে দেখেন তো, আমি এবার সলভ করা দিয়ে অনেকে ভালো আনসার দিয়েছেন, এই যে সবাই ভালো আনসার দিচ্ছেন, সবাই ঠিকঠাক দিচ্ছেন, তার মানে কি এটা পারেন। তাহলে এখান থেকে আমি অন্যদিকে যাই নাকি? ফাতেমা বেগম, আদিত্য দাস, আশা করি পারবেন। হ্যাঁ, আশা করি পারবেন। তাহলে সম্মুখ, সম্মুখ মানে হচ্ছে একেবারে শুরুর দিকে যেগুলো আছে সেগুলোই, তারপর উচ্চ, তার মানে সম্মুখের মধ্যে কি কি ছিল? একদম সম্মুখ। সম্মুখ মানে অবস্থানের মধ্যে, অবস্থানের মধ্যে সম্মুখ, তার মানে এই যে অংশটাই, এই যে অংশটাই, তাই না? সম্মুখ, মধ্য, এখানে এই অংশটাই তো যাচ্ছে, তার মানে ই, তারপরে পরেরটা, এভাবেই তো। তারপরে তারপরে বলছে উচ্চ, তার মানে দেখেন এখানে আরো কি কি ফিক্সড হয়ে যাচ্ছে। উচ্চ, সম্মুখ, উচ্চ। উচ্চ মানে কি? জীবের অবস্থা উচ্চতার দিকে যাচ্ছে, তার মানে এই অংশটা। ওকে, তারপরে দেখেন সংবৃত। সংবৃত মানে কি? একেবারে প্রথমটাইতে ছিল, তাহলে অ্যান্সার কি হবে? রশ্মি হবে। রস্য হচ্ছে না কেন? কারণ আপনাকে ওই যে ল্যাস একটা দিয়ে দিয়েছে, সম্মুখের কথা বলছে, তাহলে অ্যান্সার কি হবে? রস্যই হবে। ওকে, আশা করি পারবেন। চমৎকার, এই যে আপনারা ভালো আনসার দিয়েছেন, যারা বুঝেন নাই তারা আশা করি ধরতে পারছেন। আমার মনে হয় সংবৃত স্বরধ্বনি কোনটি এটাও পারবেন। আমি ওদিকে না যাই, আর শেষ করতে হবে যেহেতু। দ্বিস্বরধ্বনি, এটা একটু দেখেন। দ্বিস্বরধ্বনি, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিস্বরধ্বনি থেকে প্রশ্ন ছিল। দ্বিস্বরধ্বনি, দ্বিস্বরধ্বনির তিনটি বৈশিষ্ট্য একটু ভালো করে মাথায় রাখবেন। দ্বিস্বরধ্বনি, এটা একটু বুঝে নেন, এটা একটু বুঝে নেন, তারপরে বাকিটা একটু বুঝে নেন। দ্বিস্বর সবসময় শুরুতেই বলছিলাম, কনসেপ্ট বা শব্দের প্যাটার্নটা যেখানে বিষয়টা আছে সেটা দিয়ে মনে রাখার চেষ্টা করবেন। দ্বি মানে তো আমরা জানি দুই, স্বর মানে তো স্বরধ্বনি, তাহলে দুটো স্বরধ্বনি থাকা সেটাই দ্বিস্বরধ্বনি। এই দুটো স্বরধ্বনি থাকলেই দ্বিস্বরধ্বনি। কেমন দুটো স্বরধ্বনি থাকা, এটার বিষয়ে মাথায় রাখবেন। তারা থাকবে কিভাবে? পাশাপাশি থাকবে। তাহলে পাশাপাশি যদি দুটো স্বরধ্বনি থাকে তাদেরকে আমরা কি বলি? দ্বিস্বরধ্বনি বলি। পাশাপাশি থাকতে হবে। কন্ডিশন কি? ওয়ান কন্ডিশন, মানে একমাত্র কন্ডিশন। বাকিগুলো হচ্ছে কি মনে রাখার জন্য রাখা, মনে রাখার জন্য রাখা, অর্থাৎ কি এগুলো হচ্ছে এমনিতে ধরেন যদি কনসেপ্ট থেকে প্রশ্ন আসে সে কারণে দরকার হয়। কিন্তু আপনি শুধুই মাথায় রাখবেন দ্বিস্বর মানে দুটো স্বরধ্বনি থাকা, তারা কিভাবে থাকবে? পাশাপাশি থাকবে। গেল। আরেকটা জিনিস মাথায় রাখবেন এই অংশটা, সেটা হচ্ছে কি ওই থাকুক বা ও থাকুক, থাকলেই যে কোনো শব্দের মধ্যে এই দুটো বর্ণ দেখলেই আপনি চোখ বন্ধ করে অ্যান্সার করে দিবেন, সেটা দ্বিস্বরধ্বনি। এই দুটো শব্দ বর্ণ যদি কোনো শব্দের মধ্যে দেখেন তাহলে সেটাও কি হয়ে যায়? দ্বিস্বরধ্বনি হয়ে যায়। তাহলে আমি কয়েকটা উদাহরণ দিয়ে দেখেন। ধরেন আমি বললাম হচ্ছে দাও বা তাই শব্দটা, দেখেন তো এখানে ধরতে পারেন কিনা, ইজিলি ধরা যাচ্ছে। এই যে শব্দটার মধ্যে খেয়াল করে নিয়ে আমরা এই যে আ এবং ও পাশাপাশি আছে কিনা, পাশাপাশি আছে, ধরতে পারছেন কি? এই যে একটা স্বরধ্বনি, এই যে আর একটা স্বরধ্বনি পাশাপাশি আছে, তাহলে দুটো স্বরধ্বনি পাশাপাশি আছে, তাহলে কি হবে? দ্বিস্বরধ্বনি হবে। এই বৈশিষ্ট্য মানে প্রথমটা পূর্ণস্বর, তারপরে একটা অর্ধস্বর থাকা। এই যে পূর্ণস্বর, তারপরে দেখেন অর্ধস্বর। অর্ধস্বরধ্বনি চারটি পড়ছিলাম না? ওই অর্ধস্বরধ্বনি দেখেন এখানে একটা অর্ধস্বরধ্বনি আছে, শেষেরটা এটাই। তাহলে এখানেও দেখেন তো কে আছে? দুটো স্বরধ্বনি পাশাপাশি আছে, দ্বিস্বর। আশা করি ধরতে পারছেন। এবার বলেন তো দেখি, এখানে দ্বিস্বরধ্বনি আছে নাকি নাই? নেই। এখানে দ্বিস্বরধ্বনি আছে কিনা? এখানে নেই। শব্দটার মধ্যে দ্বিস্বরধ্বনি আছে কিনা?
নেই শব্দটার মধ্যে দ্বিস্বরধ্বনি আছে কিনা? আছে? বলেন তো। আমি বলে ফেলি, নেই এবং বই এ দুটো শব্দের মধ্যেও দ্বিস্বরধ্বনি আছে। দ্বিস্বরধ্বনি আছে, একটু বুঝে নেন কিভাবে আছে দেখেন। নেই শব্দটা এখানে প্রথম বর্ণ কি একার নাকি ন? প্রথমে হচ্ছে ন, তারপরে হচ্ছে এ, তারপরে হচ্ছে রস্বই। তার মানে দেখেন তো এবার যখন মানে অর্থাৎ এই শব্দটাকে যখন বর্ণ বিশ্লেষণ করলাম তখন প্রথমে পাচ্ছে ন, তারপরে পাচ্ছে এ, তারপরে হচ্ছে রস্বই, তাই তো? এই তো এভাবেই তো পাচ্ছে। তাহলে এই যে এ এবং রস্বই তারা পাশাপাশি আছে কিনা? পাশাপাশি আছে, তার মানে এখানে কি আছে? দ্বিস্বরধ্বনি আছে। পরেরটা দেখেন, বই শব্দটা এখানে বয়ের সাথে একটা অ আছে, তারপরে রস্বই আছে, তার মানে এই দুটো স্বরধ্বনি পাশাপাশি আছে, তার মানে এখানে কি আছে? এই শব্দটার ভিতরে কি আছে? দ্বিস্বরধ্বনি আছে। আমি একটু ঝামেলাতে যাচ্ছি এবার, ধরতে পারছেন কেন? এগুলো তো খুব সিম্পল ছিল, এই দুটো একটু ঝামেলার পড়া, ধরতে পারছেন কেন? মানে আরেকটু ঝামেলার দিকে। এবার এই অংশটার দিকে থাকান। যেমন ধরেন বললাম হচ্ছে বৈঠা শব্দটা অথবা দই শব্দটা, এগুলোতে দ্বিস্বরধ্বনি আছে কিনা? অবশ্যই আছে। কিভাবে বুঝবেন? ওই যে বললাম এই বর্ণগুলো থাকা মানেই দ্বিস্বরধ্বনি। কেন বলেন তো? কারণ আমরা শুরুর দিকে শিখছিলাম এই বর্ণের ভিতরে কয়টা বর্ণ আছে? দুটো বর্ণ আছে, তাই না? দুটো বর্ণ আছে, তাহলে দুটো বর্ণ তারা তো পাশাপাশিই আছে, যার কারণে এই বর্ণগুলো যেখানে দেখেন সেখানে কি আছে? দ্বিস্বরধ্বনি আছে। এই কারণেই তো আমরা শব্দগুলোকে চাইলে কিভাবে লিখতে পারি? দুভাবে লিখতে পারি, বইটা লিখতে পারি অথবা দই লিখতে পারি। লিখতে পারি না, এই কারণে লেখা যায়, কারণ এখানে দ্বিস্বরধ্বনি থাকার কারণে লেখা যায়। দ্বিস্বরধ্বনির কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলেন? দ্বিস্বরধ্বনির কনসেপ্টটা ক্লিয়ার কিনা? একটু কনসেপ্ট ক্লিয়ার কিনা? দ্বিস্বরধ্বনি হ্যাঁ বলেন তো, কারো কোনো সমস্যা আছে কিনা বা বুঝতে পারছেন কিনা? আমার মনে হয় এখান থেকে আমরা বেরিয়ে যাই, আশা করি পারবেন। এখান থেকে একটা প্রশ্ন সলভের দিকে যায়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা ছিল এটা খুব সিম্পল প্রশ্ন ছিল। আমরা যখন ফাউন্ডেশন ক্লাস করেছিলাম তখন, হ্যাঁ ইয়েস স্যার ক্লিয়ার, ওকে ঠিক আছে, গুড। আনিকা আনিকা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে চমৎকার, ওকে বুঝতে পারলে ঠিক আছে। এখানে দেখেন দ্বিস্বরধ্বনিযুক্ত শব্দ কোনটি? ইজি অ্যান্সার করা যাচ্ছে। এই যে 24-25-এ এসেছে গত বছরে, 24-25-এ এসেছিল, গত বছরই এসেছে। আমার অ্যান্সারটা আশা করি পারবেন। কি হবে বলেন তো অ্যান্সারটা? খুব দ্রুত অ্যান্সার করেন তো, কি হইতে পারে? দ্বিস্বরধ্বনি কি হইতে পারে অ্যান্সারটা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই যে বুঝছেন বুঝছেন, হ্যাঁ কয়েকটা অ্যান্সার পাচ্ছি, বুঝছেন? ওকে, তার মানে কারো যেহেতু বিরূপ মন্তব্য নেই, তাহলে কি হবে? পাশাপাশি অবস্থিত এবং উচ্চারিত দুটি স্বরের যুক্ত রূপকে কি বলা হয়? ওকে, এই যে প্রশ্নটা, এটা পারার জন্য একটা কাজ করবেন, এই দ্বিস্বরধ্বনির কথাটা আছে না, এই কথাটা আছে, ওখানেই যাই আমি, হ্যাঁ এখানেই লিখে ফেলি। এটা দেখেন, এটার ক্ষেত্রে তো আপনাকে পারার কথা ছিল। মানে এখানে দেখেন পাশাপাশি অবস্থিত এবং উচ্চারিত দুটি স্বরের যুক্তরূপকে কি বলা হয়? এটাই তো দ্বিস্বর বলা হয়। এই দ্বিস্বরের অপর নাম হচ্ছে সান্ধ্যকর। এই সান্ধ্যকরটা কি বলছিলাম, কি বললাম? দ্বিস্বরের অপর নাম। একই সাথে আরেকটা অপর নাম আছে, সেটা হচ্ছে যৌগিক স্বর বলা হয়, যৌগিক ধ্বনিও বলা হয়, এগুলোকে যৌগিক ধ্বনিও বলা হয়। ওকে, এগুলো একটা মনে রাখবেন, এগুলো সব অপর নাম। দ্বিস্বরের অপর নাম হচ্ছে এই অংশগুলো, সান্ধ্যকর বলা হয়, দ্বিস্বর বলা হয়, যৌগিক ধ্বনি বলা হয়, যৌগিক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। আমার মনে হয় আপনারাও ধরতে পারছেন বিষয়টা। ওকে, আমরা প্রায় শেষের দিকে, আজকে শর্টটা শেষ করি। শ্রুতিধ্বনি একটু কথা বলি। আপনাদের শীটে দেখেন শ্রুতিধ্বনি বলতে একটা কনসেপ্ট আছে। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় নতুন নতুন টপিক থেকে প্রশ্ন করে ধ্বনির মধ্যে, হ্যাঁ তো সেটাই আসলে সমস্যা। এই কারণে এই বিষয়গুলো রাখা হয়েছে আপনাদের যেন পারেন। শ্রুতিধ্বনি যেটা শুনতে ভালো লাগে, শোনার জন্য আমাদের যে যে ধ্বনিগুলো দরকার হয়। শ্রুতি যেমন ধরেন হচ্ছে কি বলা যায়, বই শব্দের সাথে আপনি এর যুক্ত করেন। তারপরে ধরেন রাতের সাথে আপনি, এখন যেহেতু রাত্রিবেলা আমরা রাত লিখলাম, এর যুক্ত করেন। এখন দেখেন তো, একটু আগে বোঝার চেষ্টা করেন, হ্যাঁ আমি যেহেতু সময় কম, তো বেশি দেবো না, আমি হয়তো আর 10 মিনিটে ক্লাস শেষ করছি। একটু খেয়াল করেন, আমি শেষের দিকে আপনাদের পিডিএফ থেকে আপনাদের ওই যে মুখস্থ পাঠ যাচ্ছে না, সেখানে একটু দাগিয়ে দেবো, যারা পেইড বেসের স্টুডেন্ট আছেন, যেহেতু সামনে আপনাদের ক্লাস পরীক্ষা হবে। রাত শব্দের সাথে এর শব্দটা যদি আমরা যুক্ত করি, ধরেন আমি হোয়াইট দিয়ে লিখি, এখানে কি হয়? যুক্ত করলে রাতের খাবার। এই বইয়ের সাথে যখন এর যুক্ত করি তখন কি হয় বলেন তো? কি বইয়ের হয়
একটু পার্থক্য ধরার চেষ্টা করেন। এখানে দেখেন, খেয়াল করেন, রাতের সাথে যখন এর যুক্ত করছি আমরা, তখন এই যে এর শব্দটা কিন্তু এখানে আছে, রাত প্লাস এর। কিন্তু বইয়ের সাথে যখন এর যুক্ত করছে তখন কিন্তু আমরা আর পারছি না। আমরা কি বইয়ের শব্দটাকে এভাবে লিখতে পারি? না, এটা ভুল, লেখা যাচ্ছে না। তখন আমরা কি লিখি? আমরা মূলত লিখে থাকি কিভাবে? এভাবেই তো লিখি। কিন্তু দেখেন তো দুটো শব্দের একটা পার্থক্য আপনি পাচ্ছেন কিনা? একটা পার্থক্য আছে কিন্তু এখানে। পার্থক্যটা কোথায় দেখেন তো? এই জায়গাতে বই শব্দটা তো পুরোটা ঠিক আছে, এখানেও আমরা পাচ্ছি। এর শব্দটাও আমরা পাচ্ছি, এই যে এর, সেটাও পাচ্ছি। এই নতুন করে একটা অংশ আসছে না, সেটা কি? অন্তস্থ। এই অন্তস্থ যে অংশটা আসছে সেটাই হচ্ছে শ্রুতিধ্বনির অংশ, সেটাই হচ্ছে শ্রুতিধ্বনির অংশ। আশা করি ধরতে পারছেন। মানে শ্রুতিধ্বনি মানে হচ্ছে কি, যখন দুটো স্বর পাশাপাশি চলে আসে, যখন দুটো স্বরধ্বনি পাশাপাশি চলে আসে, তখন যে এই যে অন্তস্থ, তাহলে একটু মনে রাখবেন কি, যখন দুটো স্বর পাশাপাশি চলে আসে তখন অন্তস্থ বা অন্তস্থের যে ব্যবহারটা হয় সেগুলোকে এক প্রকার কি বলা যায়? শ্রুতিধ্বনি বলা যায়। আবারও বলি, যখন দুটো স্বরধ্বনি পাশাপাশি থাকে, তারা যখন যুক্ত হয়ে যায়, তখন অন্তস্থ এবং অন্তস্থের যে প্রক্রিয়াটা, যেটা যুক্ত হওয়ার কাজ করে, সেটাকে শ্রুতিধ্বনি বলা হয়, সেটাকে শ্রুতিধ্বনি বলা হয়। ওকে, এবার ধরেন আমি অন্তস্থের যে বিষয়গুলো দেখাই সেখানে একটু খেয়াল করেন। ধরেন আমরা একটা ধাতু দিই, পট শব্দটা, পটের সাথে যদি আমরা কি করি? আ যুক্ত করি, তাহলে কি হয়? পড়া হয়। এই তো ধরেন এটা একটা ধাতু, পট, পট শব্দটার সাথে যখন আ যুক্ত করছি, পড়া হয়ে গেল, ভার্বাল নাউন হয়ে গেল। এবার যদি যা শব্দটা যদি যুক্ত করি, যা এর সাথে যদি আ প্রত্যয় যুক্ত করি, তখন কি যা হয়? আমরা কি যা বলি? না। দেখেন তো ধরতে পারছেন কিনা? যা হয় না। কেন হচ্ছে না? দেখেন, এখানে পট ব্যঞ্জন ধ্বনির পরে স্বরধ্বনি, তাহলে সমস্যা হচ্ছে না। কিন্তু এখানে একটা স্বরধ্বনি, তারপরে আরেকটা স্বরধ্বনি যুক্ত হচ্ছে, যার কারণে ধ্বনিটা আমাদের মিলছে না, তখন আমাদের শ্রুতি ধ্বনির দিকে যেতে হচ্ছে, তখন হয়ে যায় কি? যাওয়া। এই যাওয়া শব্দটা যখন দেখেন, খেয়াল করেন, এখানে খেয়াল করেন তো কি হলো? এই যে যা পুরোটা ঠিক আছে, এই আকারটাও ঠিক আছে, কিন্তু মাঝখানে যে অন্তস্থ, সেটা কি নতুন করে আসছে কিনা? এই যে দেখেন শ্রুতিময় হচ্ছে, এই অংশটাকে কে বলা হয়? শ্রুতিধ্বনি বলা হয়। তাহলে একটা চারটা শব্দ দিয়ে যদি জিজ্ঞেস করে এখানে কোন শব্দের মধ্যে শ্রুতিধ্বনি আছে, আশা করি পারবেন, আশা করি পারবেন। ওকে, আমার মনে গেল। এখানেও যেমন কি অবস্থা, এখানেও কেন শ্রুতিধ্বনি অন্তস্থ এসেছিল? দেখেন, এই যে শেষ ধ্বনি কে আছে এখানে, এখানে শেষ ধ্বনি কে আছে? রস্বই আছে, এখানে কে আছে? এ আছে। দুটো স্বরধ্বনি পাশাপাশি থাকাতে যখন যুক্ত করছে তখন এই অন্তস্থের ফাংশন চলে আসছে। কিন্তু এখানে কেন হয় নাই? রাত মানে হচ্ছে শেষে ত আছে, তারপরে এই ব্যঞ্জনের পরে সমস্যা হচ্ছে না, আমরা সরাসরি বসাইতে পারছি। কনসেপ্টটা ক্লিয়ার কিনা? কনসেপ্টটা ক্লিয়ার কিনা? ওই যে বললাম না, যা তো হয় না, তাই না? আপনি ধরুন করের সাথে যখন আ যুক্ত করবেন, তখন কি হয়? করা হচ্ছে, কারণ ধ্বনিগত মিলছে। কিন্তু যখন যা এর সাথে আ যুক্ত করেন, যা তো হয় না, আমরা যা তো উচ্চারণ করতে পারি না। দেখেন, দুটো ধ্বনি আমরা স্বরধ্বনি পাশাপাশি কি করতে পারছি না, এখানে যুক্ত করতে পারছি না। তখন আমাদেরকে এই অন্তস্থ বা অন্তস্থের ফাংশনের দিকে চলে যেতে হয়, সেটাকে শ্রুতিধ্বনি বলা হয়। যেমন ধরেন আপনি খা, খা শব্দের সাথে যখন হচ্ছে আ যুক্ত করবেন, এই আটা হচ্ছে একটা সাফিক্সড, এটা একটা প্রত্যয়। এটা প্রত্যয় আমরা সাধারণত ক্রিয়া বিশেষ্য করার জন্য ব্যবহার করে থাকি। তাহলে খা এর সাথে যদি আ যুক্ত করি, আমরা খা বলি না খাওয়া বলি? খাওয়া বলি। তাহলে এই যে এখানে তো মূলত আটাই প্রত্যয়, বাকি এটাই তো ধাতু, এটাই তো এক প্রকার ধাতু, মানে ভার্বের বেস ফর্ম। তাহলে মাঝখানের যে অন্তস্থটা বসালাম, সেটা কোত্থেকে বসালাম? সেটাই তো শ্রুতিধ্বনি, এটাই তো শ্রুতিময় করার জন্য আসছে, ওই অংশটাই। আশা করি বুঝতে পারছেন। তাহলে যখন শব্দের মধ্যে দুটো স্বর যখন পাশাপাশি থাকে, তখন আমাদেরকে যে শ্রুতিময় করার জন্য, উচ্চারণটাকে শ্রুতিমধুর করার জন্য অন্তস্থ এবং অন্তস্থের যে ফাংশনগুলো চলে আসে, সেগুলোকে কি বলা হয়? শ্রুতিধ্বনি বলা হয়। ওকে, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এখানে আমার মনে হয় ঝামেলার কিছু আছে, আর একটু রিভিউ করে নেবেন। বুঝতে পারছেন কিনা? নতুন একটা কনসেপ্ট কিন্তু, সেটা হয়তো আগে কখনোই পড়েন নাই, আগে কখনো পড়েন নাই। আমি তাহলে নেক্সটের দিকে যাচ্ছি। এটা ওকে, এটা দিয়ে মোটামুটি শেষ। এটা দিয়ে অক্ষরটা বুঝিয়ে আপনাদেরকে ক্লাস শেষ করে দেব, আর কিছু নেই। তারপরে বিষয়গুলো আমি একটু দাগিয়ে দিচ্ছি, মুখস্থ পাঠটা কীভাবে পড়বেন। অঘুষধ্বনি, ঘুষধ্বনি, এটা পরের বিষয়, একটু খেয়াল করেন। এখানে উচ্চারণের স্থান, উচ্চারণের স্থানকে আমরা ক থেকে ম পর্যন্ত কয় ভাগে ভাগ করতে পারি? কয় ভাগে ভাগ করতে পারি? টোটাল হচ্ছে 5টা ভাগে ভাগ করি। হ্যাঁ, 5টা ভাগে আমরা এখানে ভাগ করতে পারি। দেখেন, 5টা ভাগ আমরা করতে পারি। আপনাদের কি বেশি দেরি হয়ে যাচ্ছে? টায়ার্ড হয়ে গেছেন মনে হয় নাকি? এটা আসলে একটু বিরক্তিকর যে অনেকক্ষণ স্ক্রিনের সামনে থাকা। ঠিক আছে, একটু দেখেন এখানে কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, উষ্ট্র,
এখানে এই যে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ, এগুলো হয়তো অনেকে পারবেন, এটা তেমন ফোকাস করাবো না, এটা পারবেন আশা করি। ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ, এটা 5টি করে মনে রাখবেন, 5টি করে। কেন মনে রাখবেন? কারণ এগুলোর প্রত্যেকটার প্রথম বর্ণ অনুসারে এগুলোকে নামকরণ করা হয়। ক বর্গীয় ধ্বনি, জ বর্গীয় ধ্বনি, ট বর্গীয় ধ্বনি, ত বর্গীয় ধ্বনি, প্রথমটা অনুসারে নামকরণ করা হয়। আর দেখেন প্রথমটা, এই যে দেখেন অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ, সেটাকে নাসিক্য ধ্বনি বলা হয়, কারণ এর 4-5টা ধ্বনি উচ্চারণের সময় আমাদের নাকের সাহায্য দরকার হয়, বিধায় নাসিক্য ধ্বনি বলা হয়। এখানে দেখেন তো, খেয়াল করে দেখেন, অল্প প্রাণ যখন ক সাউন্ড করি আমাদের প্রাণের বেশি দরকার হয় না, যখন খ সাউন্ড করে প্রাণের বেশি দরকার হয়। অনেক টেকনিক দিয়ে মুখস্থ করেন, দরকার নেই, এমনি পারবেন। যেমন খেয়াল করেন, আপনি যখন গ বলছেন তার মানে ছোটটা, আপনি যখন ঘ বলছেন তার মানে কি বড়টা বলছেন না? তাহলে ছোট ভাই অল্প প্রাণ, বড় ভাই মহাপ্রাণ, যে কোনো শব্দের মধ্যে, বর্ণের মধ্যে, এই 25টার মধ্যে বা 20টা, প্রথম 20টার মধ্যে ছোট ভাই অল্প প্রাণ, বড় ভাই মহাপ্রাণ। ধরুন আপনাকে শুধু ব বললাম, তার মানে ছোট ভাই, আর ভ মানে তো বড় ভাই, তার মানে কি হবে? অল্প প্রাণ মহাপ্রাণ। আশা করি ধরতে পারবেন, এটা পারা যায়। এখানেই শুধু ঝামেলাটা হয়। এই 25টা বর্ণের মধ্যে প্রথম 2টাকে বলা হয় অঘোষ, শেষের 3টাকে বলা হয় ঘোষধ্বনি। অঘোষ মানে হচ্ছে আমাদের স্বরতন্ত্র যেটা আছে সেটার কম্পন হয় না, আর ঘোষধ্বনি হচ্ছে কি যখন স্বরতন্ত্রটার কম্পন হয় সেটাকে বলা হয় ঘোষধ্বনি। ক বললে সিম্পল থাকে, গ বললে হাতে কিছু একটা কম্পন হচ্ছে, এটা হাত দিলে বুঝতে পারবেন। এই যে কম্পনের অংশটা, এই শেষের 3টার মধ্যে স্বরের কম্পন হওয়ার কারণে এই শেষের 3টাকে ঘোষধ্বনি বলে, প্রথম 2টাকে কি বলা হয়? অঘোষধ্বনি বলা হয়। আশা করি বুঝতে পারছেন, আমার মনে হয় পারবেন। কণ্ঠ মানে এই সাউন্ডগুলো কণ্ঠ বা কণ্ঠর, গলার কণ্ঠ থেকে সাউন্ড হচ্ছে। তালব্য, তালু থেকে সাউন্ড হয়। জ যখন বলবেন তালু থেকে সাউন্ড হচ্ছে, এই 5টি তালু থেকে দরকার হয়। মূর্ধ মানে হচ্ছে কি, মূর্ধা বলতে আমরা দন্ত মানে, মূর্ধাটা পড়ে যাচ্ছে, এই দন্ত মানে সরাসরি দাঁতের গোড়া থেকে সাউন্ড হয়, বিদায় এই 5টিকে বলা হয় দন্ত। উষ্ঠ মানে এই 5টি হচ্ছে ঠোঁটের সাহায্যে আমরা সাউন্ড করি। এই মূর্ধা হচ্ছে কি এক প্রকার দাঁতের পেছনের অংশ, দন্তের পেছনের অংশ, ঠিক আছে? দন্তের পেছনের অংশ। একটু সাউন্ড করলে দেখবেন ট, আপনি যখন ত বলেন ঠিক দাঁতের গোড়া, ট যখন বলেন দাঁতের গোড়া নয়, জিভের ডগাটা দেখেন, টটা যখন বলবেন আপনার জিভের ডগা বা জিভের যে আগাটা আছে সেটা একটু উল্টে যাচ্ছে, পেছনে যাচ্ছে, দেখেন ত একেবারে দাঁতের দুগোড়া থেকে, আর ট যখন বলছেন একটু পেছনে যাচ্ছে, এই পার্থক্যটাই, এটাই হচ্ছে মূর্ধা বলা হয়। ওকে, আশা করি বুঝতে পারছেন। তারপরে যারা পারেন না, আমি একটু টেকনিক দিচ্ছি, একটু পরে যাচ্ছি। এখানে খেয়াল করেন, তাড়নজাত ধ্বনি মানে হচ্ছে যেখানে বাতাসটা তাড়িত হয় বেশি, সেগুলো তাড়নজাত ধ্বনি। কম্পনজাত বলে হয় কে, যখন র সাউন্ড করবেন মুখের ভিতরে একটা কম্পন তৈরি হয়, সে কারণে সেটাকে কি বলা হয়? কম্পনজাত ধ্বনি বলা হয়। পার্শ্বিক মানে ল সাউন্ড করলে মুখের দুই পাশটা খালি থাকে, বিদায় লকে পার্শ্বিক ধ্বনি বলা হয়। ধ্বনি 4টি, যখন বর্ণ বলবে, এখানে একটি পার্থক্য আছে, যখন বর্ণ বলবে তখন 4টি, আর যখন ধ্বনি বলবে, আমি আরেকটু ক্লিয়ার করে নিই, যখন উষ্ণ বর্ণ বলবে তখন 4টি, আর যখন বলবে ধ্বনি তখন হবে 3টি। কারণ কি, ওই যে শুরুতে পড়েছিলাম, মূর্ধন্য স্বরকে আলাদা কোনো ধ্বনি আছে না, তার ধ্বনিটা কিসের মতো? সাউন্ডটা তালব্য স্বর মতো, যার কারণে ধ্বনি বললে হবে 3টি, কারণ যেহেতু সাউন্ড নেই সে কারণে 3টি, আর এই যে মূর্ধন্য স্বর বাদ দিয়ে হবে 3টি, আর যখন বর্ণ বলবে তখন সবগুলোই আসবে। অন্তস্থ, এখানে 3টি অন্তস্থ মানে মাঝখানে থাকা। পরাশ্রয় মানে পরের উপর আশ্রয় করে যারা থাকে, পরের উপর আরেকজনের উপর আশ্রয় করে থাকা। চন্দ্রবিন্দু তো আরেকজনের উপরে আশ্রয় করে, তাই না? নিজেদের কোনো অবস্থান নাই। ওকে, আশা করি গেল। এই 4টা খুব সিম্পল, এগুলো পারা যায়। ঝামেলার পড়াগুলো আমি অনেকটা পড়েই ফেলেছি। তারপরেও এখানে একটা বিষয় একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি, ধরেন আমি এখানে এখানে দেখাই, এখান থেকে দেখাই, এরপরও যারা বের করতে পারছেন না তাদেরকে জন্যই এটা মূলত। সেটা হচ্ছে কি, ধরেন আপনি অঘোষ, এটাকে বললাম ঘোষ, এটা হচ্ছে অল্প প্রাণ, এটা হচ্ছে মহাপ্রাণ, এটা হচ্ছে মহাপ্রাণ। ওকে, তাহলে দেখেন, আপনার যদি বের করতে কষ্ট হয়, আর ইজিলি বের করা যায়, তারপরে অনেকে আসলে টেকনিক খুঁজেন, তো সে কারণে বলছে। দেখেন এখানে আপনি একটা কাজ করবেন, এটাকে ধরেন 1 ধরলেন, এটাকে 2, এটা 3, এটা 4। তাহলে যে কোনো যখন বর্ণ আপনি বের করতে যাবেন, এটা ধরেন এই যে 1 নম্বর বর্ণ, 2 নম্বর বর্ণ, 3 নম্বর, 4 নম্বর, এভাবে তো পাচ্ছেন, তাই না? তাহলে ধরেন আপনি 1 নম্বর বর্ণটা বের করবেন, ক, এই যে কটা রাখেন এখানে, 1 নম্বরই তো ক রাখতে হবে, তাহলে এটার আনসার কি হবে? তার দুই পাশে যেটা আছে সেটাই আনসার, অল্প প্রাণ, অঘোষ অল্প প্রাণ, অঘোষ অল্প প্রাণ। এবার আমি আরেকটা সব বর্ণ দিই, ধরেন দটা দেখেন তো কত নাম্বার বর্ণ? 3 নাম্বার বর্ণ, তাহলে 3-এ রাখেন, তার মানে 3-এ দটা রাখেন, তাহলে এটার আনসার কি হবে?
ঘোষ অল্প প্রাণ, ঘোষ অল্প প্রাণ, আশা করি ধরতে পারছেন। ধরেন ঝ, কত নম্বর বর্ণ? 1 2 3 4, ওই যে এটা তো আপনি যখন সিকোয়েন্স পেন করে মনে রাখবেন তাহলে পারবেন। ঝ, তাহলে 4 নম্বর বর্ণ, তাহলে অ্যান্সার কি হবে? ঘোষ মহাপ্রাণ, ঘোষ মহাপ্রাণ। ওকে, আশা করি ধরতে পারছেন। জি স্যার, বুঝছেন, ঠিক আছে। আমরা শেষ করি, এরপরে অক্ষরটা একটু বুঝিয়ে দিই, বাকি মাঝখানে যা আছে সেগুলো আশা করি পারবেন। এখানে কিছু প্র্যাকটিস ছিল। পূর্ণমাত্রা, মাত্রাটা আশা করি পারবেন। মাত্রা মানে হচ্ছে ধরেন আপনি এই যে ক বলছেন, ক, আপনি যখন ক বলছেন, এই যে ক এর উপরে যে টান দিচ্ছেন সেটা হচ্ছে মাত্রা, পূর্ণ মাত্রা। আপনি যখন মূর্ধন্য ন বলছেন, টান অর্ধেক দিচ্ছেন, সেটা হচ্ছে অর্ধমাত্রা। আপনি যখন চন্দ্রবিন্দু বলছেন, কোনো মাত্রা দেন না, তার মানে মাত্রাহীন। আশা করি ধরতে পারছেন। যেমন আপনারা যখন এর লেখেন, কোনো মাত্রা দেন, মাত্রা দেন না, মাত্রাহীন। আপনি যখন রি লেখেন, তখন অর্ধেক মাত্রা দিচ্ছেন না, সেটা হচ্ছে অর্ধমাত্রা। ওকে, এটার উপর ডিপেন্ড করে এটাও পারবেন। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। প্রশ্ন প্র্যাকটিস করার আর সময় নেই। এই যে দেখেন তো এই প্রশ্নটা, দেখি পারেন কিনা, খুব দ্রুত অ্যান্সার করবেন। ক থেকে ল পর্যন্ত মোট ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল, অনেক আগে এসেছিল, আসে কিন্তু এই প্রশ্নগুলো আসে। মানে ক থেকে ল পর্যন্ত, ক থেকে ল পর্যন্ত। দেখেন আপনি কি জিনিসটা বাদ দিবেন? কোনো জিনিস বাদ দেওয়ার মতো সুযোগ আপনার কাছে নেই, আপনাকে সবই পড়ে রাখতে হবে। ক থেকে ল পর্যন্ত একটু বলেন কয়টি হইতে পারে? 25টি, 26টি, 27টি, 28টি। আমরা কি বেশি সময় নিয়ে নিয়েছি? বাহ, আপনারা দেখি ধৈর্য ধরে বসে আছেন। বলেন তো, ক থেকে ম পর্যন্ত 28টি। খুব সিম্পল। এরকম প্রশ্ন আসলে আপনি পরীক্ষার হলে বসে ক থেকে ম মানে ল পর্যন্ত লিখতে যায় না। ওই যে একটু আগে যেটা দেখিয়েছিলাম, ক থেকে আপনি যখন ক, হ্যাঁ, যখন হচ্ছে আপনি এই যে একটু আগে যে ক থেকে ম পর্যন্ত কয়টা ছিল? 25টা। তাহলে ম এর ঠিক পরের বর্ণ কি? জ, তারপরে র, তারপরে ল, তার মানে কয়টা পাইছেন? 25 প্লাস 3 কয়টা হলো? 28টি। তাহলে অ্যান্সার কি হবে? 28টি। এভাবে বের করবেন। ওকে, তারপরে যাচ্ছি আমরা। ওকে, এখানে যুক্তবর্ণ গেল। যুক্তবর্ণটা আমাকে ছাড়া পারবেন, পারার কথা, না পারলেও সমস্যা নাই। এটা দিয়ে শেষ করি, এটা হয়তো আমাকে ছাড়া একেবারেই পারা সম্ভব নয় আপনার পক্ষে। অক্ষর, অক্ষর হচ্ছে সিলেবল, ইংলিশে যেটাকে সিলেবল বলি সেটাই অক্ষর। ওকে, এটা দিয়ে শেষ করে ফেলি আমরা। অক্ষর হচ্ছে সিলেবল, যেটাকে আমরা ইংলিশে সিলেবল বলতাম সেটাই অক্ষর। মানে সাউন্ডের ক্ষেত্রে, উচ্চারণের ক্ষেত্রে আমরা একসাথে যতটুকু পড়তে পারি বা যতটুকু বলা যায় ততটা অক্ষর থাকে, ততটা অক্ষর থাকে। কীরকম দেখেন, আপনি যখন বলবেন ধরেন হচ্ছে বা, বয়াকার বা, এভাবে তো বলবেন। আরেকটা বা যখন বলবেন, বয়াকার বা, বয়াকার বা, কয়টা পাইছেন অক্ষর? 2টা পাইছেন। এই যে বা, বা, 2টা অক্ষর পাইছেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। মানে এক প্রয়াসে যতটুকু সাউন্ড করা যায় এটা হয়তো আমরা বুঝতে পারি না, ইংলিশ দিয়ে অনেকটা ধরতে পারি। ইংলিশে সাধারণত আমরা সিলেবল দিয়ে ধরতে পারি। তখন একটা জিনিস কাজ করবেন, সেটা হচ্ছে কি আপনার বাংলিশ করবেন। এটার পিছনে আরও কয়েকটা বিষয় আছে, তারপর আপাতত শুধু এটুকু মাথায় রাখেন। বাংলিশ করবেন, বাংলিশ করার পরে 2টো ফ্যাক্টর মাথায় রাখবেন। একটা ফ্যাক্টর হচ্ছে কি, যতটা ভাওয়াল থাকবে ততটা, আচ্ছা এখানে যতটা ভাওয়াল ততটা অক্ষর, এটা একটা বিষয়। আরেকটা জিনিস মনে রাখবেন, পাশাপাশি 2টি ভাওয়াল থাকলে একটি অক্ষর। যেহেতু বর্তমান যুগের ছেলেফুলো আপনারা সবাই তো মোটামুটি বাংলিশ পারেন ভালোই, তাই না? সো বাংলিশ যেহেতু পারেন, বাংলিশে কনভার্ট করে নেবেন, তাহলে হয়ে গেল। যেমন এই শব্দটা বাংলিশে কনভার্ট করেন, বাংলিশে কনভার্ট করলে কি পাবেন? এই তো, তাহলে দেখেন কি পাচ্ছেন এখানে। আমরা যতটা ভাওয়াল থাকে, ভাওয়াল তো আমরা সবাই চিনি, কয়টা ভাওয়াল আছে? 2টো ভাওয়াল আছে। তাহলে অক্ষর কয়টা? 2টো অক্ষর আছে। ওকে, আশা করি ধরতে পারছেন। ধরেন আমি এই শব্দটা দেখেন তো, বন্ধু শব্দটা কয়টা অক্ষর হতে পারে এখানে? আগে বাংলিশ করেন, বাংলিশ করলে বন্ধু শব্দটাকে বাংলিশ আমি এখানে লিখছি, কি পায়? বন ধু, যাই বলেন, অ্যা দিয়ে লেখেন, উ দিয়ে লেখেন, অ্যা দিয়ে লিখলে তো ভাওয়াল হয়, উ দিয়ে লিখলে ভাওয়াল হয়। তাহলে কয়টা পাইছেন এখানে? দেখেন তো কয়টা পাইছেন? 2টো পাইছেন, একটা 2টা। ওকে, তাহলে যদি এভাবে লিখে এখানে, যেখানে এভাবে যদি করেন বন ধু, আশা করি ধরতে পারছেন। কয়টা আছে? 2টো আছে, 2টো আছে। তাহলে অক্ষর 2 প্রকার, একটা হচ্ছে কি মুক্তাক্ষর আর একটা হচ্ছে বদ্ধাক্ষর। শুধু এটুকু মাথায় রাখে, মুক্তাক্ষর মানে কি, যখন শেষে কি থাকবে, শেষে স্বর থাকলে সেটা মুক্তাক্ষর। আর মুক্তাক্ষর, আর যদি শেষে কি থাকে, ব্যঞ্জন থাকে, শেষে যদি কি থাকে, ব্যঞ্জন থাকে,
ব্যঞ্জন থাকে বা ব্যঞ্জন ধ্বনি থাকে আর কি, সেটা কি হয়ে যায়, বদ্ধাক্ষর হয়ে যায়। বদ্ধ মানে হচ্ছে কি আপনি আটকে যাচ্ছেন, মুক্ত মানে হচ্ছে আপনি টানতে পারছেন, টানতে পারছেন। তাহলে মুক্তাক্ষর শেষে স্বর থাকা, বদ্ধাক্ষর শেষে ব্যঞ্জন থাকা, সেই দিক থেকে যদি এটা চিন্তা করে দেখেন, এখানে চিন্তা করেন তো দেখি, বন্ধু, একটু যদি চিন্তা করেন এখানে কি হইতে পারে, এই যে জায়গাটা, আপনি ধরুন এই শব্দটা, এই অক্ষরটা, এটা একটা অক্ষর, তার মানে অক্ষর যখন আপনি সেটা কি মুক্তাক্ষর নাকি বদ্ধাক্ষর সেটা চেনার জন্য আপনাকে প্রত্যেকটা অক্ষরের শেষের দিকে থাকাইতে হবে। এখানকার শেষের অক্ষরটা কি, দন্ত অন্য, তার মানে ব্যঞ্জন। তাহলে ব্যঞ্জন থাকা মানে সেটা বদ্ধ, অর্থাৎ আপনি এখানে বদ্ধ মানে এখানে আটকে গেছেন, বদ্ধাক্ষর। বন, এখানে আটকে গেছেন, বদ্ধ হয়ে গেছেন। আপনি দেখেন তো ধু মানে হচ্ছে টানতে পারছেন, আপনার মুক্ত আছে, তাহলে কি আছে এখানে, মুক্তাক্ষর, মানে আপনার স্বরটা মুক্ত। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখানে কারো কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা? আমরা শেষ করব, এরপরে দেখেন তো এখানে কারো সমস্যা থাকার কথা আছে, এটা নিয়ে একটু দেখি। পাশাপাশি দুটো থাকলে, যেমন ধরেন ভাই শব্দটা, ভাই শব্দটা যখন আপনি বাংলিশ করবেন, BSAI বা VAI যাই বলেন না কেন, দেখেন তো এখানে দুটো পাশাপাশি আছে কিনা, AI পাশাপাশি ভাওয়াল আছে কিনা, তাহলে আমরা কয়টা অক্ষর ধরবো, একটা অক্ষরকে ধরবো। হ্যাঁ, তাহলে এখানে কয়টা অক্ষর আছে, একটা অক্ষর। দুটো ভাওয়াল পাশাপাশি থাকলে কয়টা হয়, একটা অক্ষর হয়। ওকে, একটা প্র্যাকটিস, এখানে অনেকগুলো প্র্যাকটিস আছে, এটা আমার মনে হয় পারবেন, সময় যেহেতু কম। আমি শুধু একটা শব্দ প্র্যাকটিস করাই। এই প্রেম শব্দটার কয়টি অক্ষর আছে, এটাই জাস্ট এই প্রশ্নটা সলভ করেন, তাড়াতাড়ি শেষ। তাহলে এই প্রশ্নটা সলভ করে আমরা শেষ করে দিই। এই প্রশ্নটা সলভ করে নিই। সরাসরি না পারলে বাংলিশ করেন, সরাসরি না পারলে, প্রিভিয়াস কোয়েশ্চেন কিন্তু এটা, সরাসরি না পারলে বাংলিশ করে ফেলেন। ওকে, আচ্ছা আমি বলে দিই, দেখেন তো এবার মিলে নেন তো। প্রেম কি আছে, ই আছে, ই আছে। ওকে, আশা করি বুঝতে পারছেন, একটি অক্ষর আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। দেখাতে পারছে না, চার্জ প্রায় শেষের দিকে। আপনাদের সাথে যখন নেক্সটে বা পেইড একসাথে ক্লাস হবে, হ্যাঁ, তখন বাকিটা নিয়ে কথা হবে। একটা কাজ করি তাহলে, আজকে শেষ করলাম। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, আমাদের চার্জ প্রায় শেষের দিকে। কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন তো দেখি। হ্যাঁ, প্রিভিয়াস কোয়েশ্চেন ছিল ভাই।